চ্যাপ্টার 15। চ্যাপ্টার 15টা হলো ইন্টিগ্রিটি, অবজেক্টিভ এন্ড ইন্ডিপেন্ডেন্স। এইখানে মূলত আমরা যে থ্রেড গুলো পড়লাম এবং যে সেফগার্ড গুলো আলোচনা করলাম সংক্ষেপে চ্যাপ্টার 14-এ, এর ইন ডিটেলস আলোচনা করেছে চ্যাপ্টার 15-এ। চ্যাপ্টার 15টা পড়ার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, চ্যাপ্টার 15-এ যে 5টা থ্রেডস, হ্যাঁ, তারপর আরেকটা আছে ম্যানেজমেন্ট থ্রেড। এই প্রত্যেকটা থ্রেড কিভাবে অ্যারাইজ করতে পারে বা ক্রিয়েট হতে পারে, কিভাবে হতে পারে, এইগুলোর বর্ণনা দিয়েছে। আমরা এক এই কি কি কারণে এই থ্রেড গুলো হতে পারে, এইগুলো বারবার রিপিট হবে, কিন্তু বুঝতে পেরেছেন? সো যেগুলো রিপিট হবে সেইগুলো আমরা আর আলোচনা করব না। আপনাদের বইতেও সেগুলোর কোনো কি নাই বলেন তো, আলোচনা নেই। আমি দেখাই দিব। প্রথম যে দুইটা থ্রেড, এই দুইটা থ্রেড আমরা যদি সঠিকভাবে পড়তে পারি, তাহলে আমার ধারণা আপনাদের বইয়ে অন্যান্য যে থ্রেড গুলো আছে সেইগুলো অধিকাংশই কাভার হয়ে যাবে, যেটা রিপিটও করে নাই আপনাদের বইয়ে। ঠিক আছে? সো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, আপনাদের কাছে বইটা রাখবেন। তাহলে আমরা এই চ্যাপ্টার 15টা যদি সঠিকভাবে পড়তে পারি, চ্যাপ্টার 16টা খুবই ছোট, হ্যাঁ, ওটাও আমরা কভার করতে পারবো। এই তিনটা চ্যাপ্টার সঠিকভাবে পড়তে পারলে এখান থেকে আমরা 20% মার্কস আমাদের আসবে পরীক্ষায়। এবং শুধু পরীক্ষার জন্য যেমন গুরুত্ব, ঠিক প্র্যাকটিক্যালি যে সার্ভিস গুলো আপনারা দিচ্ছেন, এখানেও এটার সমান গুরুত্ব। আপনারা অবশ্যই এই কোড অফ ইথিক্স ফলো করে আপনাকে কি করতে হবে, অডিট করতে হবে। আপনার বিভিন্ন ধরনের যে রিস্ক গুলো আপনার সামনে আসবে, থ্রেট গুলো সামনে আসবে, সেইগুলোকে আপনাকে বিভিন্ন সেফগার্ড অ্যাপ্লাই করে মিনিমাইজ করতে হবে বা এলিমিনেট করতে হবে। সো আমি আবারও বলছি, যেগুলো একবার পড়াবো সেগুলো আমরা রিপিট করব না। আপনাদের বইয়েও কি করে নাই বলেন তো, রিপিট করে নাই। তো চ্যাপ্টার 15, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এখানে এই ইন্টিগ্রিটির ডেফিনেশন দিছে, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, আমি আর রিপিট করছি না। অবজেক্টিভিটি নিয়ে আপনাদের সাথে একটু আগেই আমি আলোচনা করেছি, এটা আর আলোচনা করছি না। ইন্ডিপেন্ডেন্সের ডেফিনেশনটা একটু আলোচনা করব, কারণ আগের চ্যাপ্টারে আমরা ইন্ডিপেন্ডেন্স এর জন্য কি কি থ্রেট, আপনি ইন্ডিপেন্ডেন্টলি সার্ভিস দেওয়ার জন্য কি ধরনের থ্রেট আপনার থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি। এখন একটু দেখি ইন্ডিপেন্ডেন্সের ডেফিনেশন কি দেয়া আছে আপনাদের বইয়ে। বলছে ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স ইজ রিলেটেড টু অ্যান্ড আন্ডারপিনস অবজেক্টিভিটি। বলছে এটা অবজেক্টিভিটির সাথে রিলেটেড। আপনি অবজেক্ট, আপনার অবজেক্টিভিটি ঠিক রেখে আপনার এই সার্ভিসটা আপনি প্রোভাইড করতেছেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে এখানে কি করেছে, আলোচনা করেছে, তাই তো? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইজ রিলেটেড টু অ্যান্ড আন্ডারপিনস অবজেক্টিভিটি। আপনি ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি কি দিয়ে না দিতে পারেন, সার্ভিস প্রোভাইড করতে না পারেন, তাহলে আপনার অবজেক্টিভিটি কি হবে না বলেন তো, ফুলফিল করবে না। ইট ইজ ফ্রিডম ফ্রম সিচুয়েশন অ্যান্ড রিলেশনশিপ দ্যাট মেক ইট প্রবাবল দ্যাট a reasonable and informed third party would conclude that objectivity either is impaired or could be impaired. এই যে বলতেছে যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন কিনা সেইটার জন্য কিভাবে এটা অ্যাসেসমেন্ট করতে পারেন। বলছে যে আপনাকে প্রত্যেকটা সিচুয়েশনে কি থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। এবং এইটা অ্যাসেস করবে কে, একজন ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি, যিনি আপনার কাজের সাথে যুক্ত নয়। একটু আগেই একটা সেলের উত্তর আমি দিচ্ছিলাম, যে থার্ড পার্টি যে আপনার টিমের কেউ না, এমন কেউ যেটা আপনার ফার্মের ভেতরে হতে পারে, বাইরেরও হতে পারে, এমন কোন ব্যক্তি যদি রিভিউ করে যদি বলে যে আপনার, আপনি আপনি কি আপনার যে ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি আছে, এগুলো মেইনটেইন করেই আপনি কি করেছেন বলেন তো, আপনার সার্ভিসটা দিতে পেরেছেন, সেটাই হবে, বলতেছে তখন হবে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পেরেছেন। বলছে ইট ইজ ফ্রিডম ফ্রম সিচুয়েশন অ্যান্ড রিলেশনশিপস দ্যাট মেক ইট প্রবাবল দ্যাট এ রিজনেবল অ্যান্ড informed third party would conclude that objectivity is either impaired or could be impaired. যাই হোক, এখানে ছোট্ট একটা ডেফিনেশন দেয়া আছে, যেহেতু আমি আগের চ্যাপ্টারে ডেফিনেশনটা পড়াই নাই, এখানে একটু ছোট্ট আলোচনা করলাম। এটা রিপিট অনেকটা, হ্যাঁ। ওই যে ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স পড়াইছিলাম কিনা, মনে আছে কিনা আপনাদের, চ্যাপ্টার 14-তে একটু আগেই, জি স্যার। বুঝছেন সেইটারই, হ্যাঁ, সাথে সামঞ্জস্য রেখেই এখানে ডেফিনেশনটা দিয়েছে। যাই হোক, আমরা ডেফিনেশন গুলো আলোচনা করলাম, এখন আমরা চলে যাই মূল আলোচনায় চ্যাপ্টার 15-এর।
আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আমি একটু বিরতি নেই, শেষ হলেই আবার ক্লাস শুরু করব, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা এখন?
জি স্যার। দেখেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 318, 318 নম্বর পেজ থেকে শুরু মূলত থ্রেডস অ্যান্ড সেফগার্ড গুলো। হ্যাঁ, তো এখানে দেখেন প্রথম যে থ্রেডটা আমরা আলোচনা করেছিলাম, সেলফ ইন্টারেস্ট থ্রেড। সেলফ ইন্টারেস্ট থ্রেড কি কি ভাবে অ্যারাইজ হতে পারে বা ক্রিয়েট হতে পারে। প্রথম যে থ্রেডটার কথা বলছে সেটা বলছে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। বলছে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের কারণে সেলফ ইন্টারেস্ট থ্রেড ক্রিয়েট হতে পারে। ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের কারণে সেলফ ইন্টারেস্ট থ্রেড ক্রিয়েট হতে পারে। কি ধরনের? এখানে বলছে যে অ্যান ইন্টারেস্ট ইন ইকুইটি অর আদার সিকিউরিটি, ডিবেঞ্চার, লোন অর আদার ডেপ্ট ইনস্ট্রুমেন্ট অফ অ্যান এন্টিটি ইনক্লুডিং রাইটস অ্যান্ড অব্লিগেশন টু অ্যাকোয়ার such an interest derivatives directly related to such interest, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। বলতেছে আপনি যদি কোনো কোম্পানি বা যে কোম্পানি আপনি অডিট করতে গেলেন সেই কোম্পানির যদি কোনো শেয়ারে, হ্যাঁ, বা ডিবেঞ্চারে আপনার কোনো কি থাকে বলেন তো, ইনভেস্ট থাকে, সেই ক্ষেত্রে বলতেছে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। যদি এই ধরনের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকে আপনার ওই প্রতিষ্ঠানে, আর আপনি যদি কোনো অ্যাসুরেন্স সার্ভিস, মূলত ধরেন স্ট্যাচুটরি অডিট, এই সার্ভিস দিতে যান, তাহলে আপনার একটা সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে। ঠিক কিনা ভাই? আপনার ইনভেস্টমেন্ট আছে, আপনি সেখানে অডিট করতে যাচ্ছেন, তাহলে আপনার একটা পার্সোনাল ইন্টারেস্ট এখানে আছে কি নাই? আচ্ছা স্যার। হ্যাঁ, আছে। এই জন্য বলতেছে এটা একটা সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতে পারে। এটাকে বলতেছে আবার ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হতে পারে বা ইনডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হতে পারে। ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা কি বলছে? এ ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ওন ডিরেক্টলি বাই অর আন্ডার দ্য কন্ট্রোল অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর এন্টিটি। বলছে যদি ডিরেক্ট, এই ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হলো ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। তো ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা কি? ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা বলতেছে যে যদি এটা সরাসরি আপনার নিজের বা আপনার কোম্পানির এখানে ইনভেস্ট করা থাকে, এটাকে বলতেছে ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। আর ইনডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট বলতে বলছে এ ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট বেনিফিশিয়ালি ওন থ্রু এ কালেকটিভ ইনভেস্টমেন্ট ভেহিকেল, যেমন স্টেট, ট্রাস্ট অর আদার intermediary over which the individual or entity has no control or ability to influence investment decision. Indirect influence indirect indirect financial interest বলতে কি বোঝাচ্ছে? বলতেছে যে আপনার নিজের নামে সরাসরি বা আপনার প্রতিষ্ঠানের নামে সরাসরি কোনো ইনভেস্টমেন্ট আপনি করলেন না, কিন্তু ইনডিরেক্টলি আপনি কোনো একটা ট্রাস্টের মেম্বার, কোনো একটা স্টেটের মেম্বার, সেই ট্রাস্ট থেকে কি করা হয়েছে, যে ক্লায়েন্টে আপনি সার্ভিস দিতে যাচ্ছেন সেইখানে ইনভেস্ট করেছে, যে ট্রাস্টের আপনি মেম্বার, এটাকে বলতেছে ইনডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। তাহলে আমরা দেখলাম ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট কি করে, সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করে। এই ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টকে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা হলো ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, আর একটা হলো ইনডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। স্যার, জি। স্যার, ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট যেটা কন্ট্রোল করা যায়, আর ইনডাইরেক্ট যেটা কন্ট্রোল করা যায় না, এরকম বুঝাইছে স্যার? কন্ট্রোলের একটা বিষয় আছে, আর একটা হলো সরাসরি নিজের নামে, ধরেন আপনি নিজে কি করেছেন বলেন তো, ইনভেস্ট করেছেন। আর ইনডিরেক্টটা বলতেছে যে না, আপনার সরাসরি নিজের ইনভেস্টমেন্ট নাই, কিন্তু আপনি কোনো একটা ট্রাস্টের মেম্বার, সেই ট্রাস্ট কি করেছে বলেন তো, ইনভেস্ট করেছে, সেই ট্রাস্টের আপনি একজন কি বলেন তো, মেম্বার। মেম্বার। এই আর কি। তো জি স্যার। ইনডিরেক্ট হোক সেটাও তো তার মেম্বার। যদি আপনার ট্রাস্ট বেনিফিটেড হয়, আপনি বেনিফিটেড হবেন কি হবেন না? হবো স্যার। যেহেতু আপনি তার কি বলেন তো, মেম্বার। মেম্বার। এই আর কি। আচ্ছা, এখন দেখেন দুটো ডেফিনেশন আমাদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, আর একটা হলো অ্যাসুরেন্স টিম মেম্বার। হ্যাঁ, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কারা? ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার বলতে বোঝাচ্ছে স্পাউস অর ইকুইভ্যালেন্ট অর এ ডিপেন্ডেন্ট। বলছে স্পাউস অথবা ইকুইভ্যালেন্ট, যে কেউ
এবং আপনার উপর যে ডিপেন্ডেন্ট আছে এরা হলো আপনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। এদেরকে বলতেছে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এদেরও ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকতে পারে, তাই না? আচ্ছা, এরপর বলছে অ্যাসুরেন্স টিম। অ্যাসুরেন্স টিম মেম্বার কারা, এটা আপনাকে জানতে হবে। বলছে অল মেম্বার্স অফ দ্য এঙ্গেজমেন্ট টিম ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের জন্য বা অ্যাসুরেন্স কোনো এঙ্গেজমেন্টে সার্ভিস প্রোভাইড করার জন্য ওই টিমের যারা মেম্বার আছে, ধরেন আপনারা 5 জন মিলে কোনো একটা অডিট সার্ভিস প্রোভাইড করবেন। এই যে 5 জন, ধরেন পার্টনার, ডিরেক্টর, একজন জব ইনচার্জ, আপনারা 2 জন কি বলেন তো স্টুডেন্ট, এরা মিলে একটা টিম মেম্বার হয়েছেন। এদেরকে বলতেছে যে অল মেম্বার্স অফ দ্য এঙ্গেজমেন্ট টিম ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আর বলছে অল আদার উইদিন এ ফার্ম হু ক্যান ডিরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য আউটকাম অফ দ্য অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। বলছে অন্যান্য মেম্বাররা হতে পারে যারা আপনার এই অ্যাসুরেন্স ওপিনিয়নের উপর তাদের একটা ডিরেক্ট কি থাকবে বলেন তো, ইনফ্লুয়েন্স থাকবে, তারাও অডিট টিমের মেম্বার হতে, মেম্বার হিসেবে ধরে নেওয়া হবে তাদেরকেও। তাহলে অডিট টিম মেম্বার বলতে বোঝালো দুটো পক্ষকে। একটাকে বলছে যারা সরাসরি কাজ করতেছে যে টিম, আর একটা পক্ষ হলো যারা আপনারা যে ওপিনিয়নটা দিবেন সেই ওপিনিয়নের উপর তাদের একটা ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে, তাদেরকে বলতেছে অ্যাসুরেন্স টিম মেম্বার। স্যার বি নাম্বারটা একটু বুঝি নাই স্যার, মানে অ্যাসুরেন্স টিমের মধ্যে স্যার বি নাম্বারটা। বি মেম্বার বলছে যে যাদের একটা ডিরেক্ট কি আছে বলেন তো, ইনফ্লুয়েন্স আছে। কি আছে? ওপিনিয়নের উপর ইনফ্লুয়েন্স আছে এমন জন যদি কোনো ব্যক্তি হয় যে টিমে কাজ করে নাই, বুঝতে পেরেছেন? সে কি করলো, আপনার যে অ্যাসুরেন্স ওপিনিয়ন দিবেন সেখানে একটা ইনফ্লুয়েন্স তার যদি থাকে, সে যদি এই ওপিনিয়নটা চেঞ্জ করে দিয়ে দেয়, এরকম একটা ইনফ্লুয়েন্স কি তার থাকতে পারে, পারে না? পারে। ধরেন দুইজন পার্টনার, 2 জন পার্টনারের একজন সার্ভিস প্রোভাইড করতেছে, কিন্তু অন্য পার্টনারের একটা কন্ট্রোল আছে, আপনি যে ওপিনিয়নটা দিচ্ছেন তার উপর একটা কি ফেলার বলেন তো, প্রভাব ফেলার। প্রভাব ফেলে। আচ্ছা, এরপর বলছে যে আমরা তো দেখলাম যে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের কারণে সেলফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়, ঠিক কিনা? তাই তো? জি স্যার। তো এইখানে বলছে যে তো ঠিক আছে, এই যে থ্রেটটা অ্যারাইজ হলো, এই থ্রেটের কারণে এই থ্রেট এই থ্রেটটা কিভাবে আমরা কি করতে পারি বলেন তো, মিনিমাইজ করতে পারি বা এলিমিনেট করতে পারি, ঠিক কিনা? জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন এখন আপনারা? জি স্যার। জি স্যার, শোনা আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন বলছে যে যে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের কারণে সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট হলো,
এই থ্রেডটাকে তাহলে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি বা এলিমিনেট করতে পারি, তার জন্য কি ধরনের সেফগার্ড আমরা অ্যাপ্লাই করতে পারি? এক নাম্বার বলেছে ডিসপোজিং অফ ইন্টারেস্ট, 320 নাম্বার পেজ, 320 পেজে উপরের দিকে আছে দেখেন। বলছে ডিসপোজিং অফ ইন্টারেস্ট, আপনার যে ইন্টারেস্টের কথা আমরা আলোচনা করলাম, এই এই ইন্টারেস্টটা এখন আপনাকে কি করতে হবে? বাদ দিতে হবে। অর্থাৎ যদি আপনার কোনো শেয়ার কেনা থাকে, এই শেয়ারটা এখন কি করতে হবে বলেন তো? বিক্রি করতে হবে, এই আর কি। রিমুভিং দ্য ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য টিম ইফ রিকোয়ার্ড, সেকেন্ডটা বলছে যে যার এই ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে তাকে এই টিম থেকে আমরা কি করতে পারি? রিমুভ করতে পারি। থার্ড বলতেছে কিপিং দ্য ক্লায়েন্টস অডিট কমিটি ইনফর্মড অফ দ্য সিচুয়েশন, বলছে যে ওই অডিট কমিটির যে মেম্বাররা আছে ওই প্রতিষ্ঠানের, তাদেরকে এই বিষয়টা কি করা যেতে পারে? জানানো যেতে পারে তার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট সম্পর্কে। এরপর হচ্ছে ইউজিং অ্যান এঙ্গেজমেন্ট কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার টু রিভিউ ওয়ার্ক ক্যারিড আউট ইফ নেসেসারি, এই যে কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার বা ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি, এরকম কাউকে দিয়ে, যে কাজের সাথে যুক্ত নয়, তাকে দিয়ে এই ওয়ার্কিং পেপার ফাইলটা বা যে কাজগুলো করেছে সেইগুলো আমরা এখন কি করতে পারি বলতো? রিভিউ করাতে পারি। রিভিউ করে দেখতে পারি যে সে তার কোড অফ ইথিক্স, তারপর যে স্ট্যান্ডার্ডস লজ অ্যান্ড রেগুলেশন মেনে অডিট করার কথা, সেইগুলো মেনেই সেই কাজটা করেছে কি না। তাহলে আমরা দেখলাম এখানে 4টা সেফগার্ডের কথা। এই 4 ভাবে আমরা কি করতে পারি? এই ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা, যে রিস্কটা, এই রিস্কটা আমরা মিনিমাইজ করতে পারি বা এলিমিনেট করতে পারি। এরপর বলছে ক্লোজ বিজনেস রিলেশনশিপ। বলছে যদি ক্লোজ বিজনেস রিলেশনশিপ থাকে, তার কারণেও কি হতে পারে? সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট হতে পারে। কিভাবে হয়? বলছে এ ক্লোজ বিজনেস রিলেশনশিপ উইল ইনভলভ এ কমন কমার্শিয়াল ইন্টারেস্ট, যদি সেম কমার্শিয়াল ইন্টারেস্ট হয় তাহলে হুইচ ইন্ডিকেট সেলফ ইন্টারেস্ট থ্রেট কুড কজ অ্যাডভোকেসি অর ইন্টিমিডেশন থ্রেট, হ্যাঁ, অ্যান্ড পারসিভ লস অফ ইন্ডিপেন্ডেন্স। আপনারা সবাই একটু বের করেন 320 নাম্বার পেজ, একটু সবাই মার্ক করে রাখেন। এই যে ক্লোজ বিজনেস রিলেশনশিপ বলতেছে, যখন কোনো কমন কমার্শিয়াল ইন্টারেস্ট থাকবে তখনই ক্লোজ বিজনেস রিলেশনশিপ হবে, এবং এর জন্য 3টা থ্রেট ক্রিয়েট হবে। একটা হলো সেলফ ইন্টারেস্ট থ্রেট, একটা হলো অ্যাডভোকেসি থ্রেট, আর একটা হলো ইন্টিমিডেশন থ্রেট। এই 3 ধরনের থ্রেট ক্রিয়েট হবে। তাহলে আপনারা একটু সবাই মার্ক করে রাখেন, যদি কোশ্চেন আসে যে ক্লোজ বিজনেস রিলেশনশিপের কারণে কি কি থ্রেট ক্রিয়েট হতে পারে। 1 নাম্বার সেলফ ইন্টারেস্ট থ্রেট, 2 নাম্বার অ্যাডভোকেসি থ্রেট, 3 নাম্বার ইন্টিমিডেশন থ্রেট, 4 নাম্বার অ্যাবাবল। কোনটা হবে আনসার বলেন তো? অ্যাবাবল স্যার। অ্যাবাবল। সো আপনারা বইতে একটু মার্ক করে রাখেন, এটা মুখস্থ করবেন। আমি প্রথমেই বলে নিছি যে এটা একটা থ্রেড, একটা কারণে একাধিক থ্রেড ক্রিয়েট হতে পারে, সো সেটা আমরা রিপিট করব না, হ্যাঁ। তো এখানে দেখেন এই ক্লোজ বিজনেস রিলেশনশিপের কয়েকটা এক্সাম্পল দেয়া আছে আপনাদের বইয়ে। 1 নাম্বার বলছে অপারেটিং এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য ফার্ম অ্যান্ড দ্য ক্লায়েন্ট, বিটুইন দ্য ফার্ম এ ডিরেক্টর অর আদার সিনিয়র ম্যানেজমেন্ট অফ দ্য ক্লায়েন্ট। বলছে ক্লায়েন্ট অথবা তাদের ডিরেক্টরের সাথে ফার্মের যদি জয়েন্ট ভেঞ্চারে কোনো কি থাকে, বিজনেস থাকে, তাহলে সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে। এরপর বলছে অ্যারেঞ্জমেন্ট টু কম্বাইন ওয়ান অর মোর সার্ভিসেস অর প্রোডাক্ট অফ দ্য ফার্ম উইথ ওয়ান অর মোর সার্ভিসেস অর প্রোডাক্ট অফ দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট টু মার্কেট দ্য প্যাকেজ উইথ রেফারেন্স টু বোথ পার্টিস। সেকেন্ডটা বলতেছে যে ক্লায়েন্টের একাধিক প্রোডাক্ট আর আপনার একাধিক সার্ভিস, এই মিলিয়ে একটা প্যাকেজ তৈরি করে যদি আপনি মার্কেটে কি করেন, এইটাকে সেল করেন, হ্যাঁ, তাই না, মার্কেটিং করেন, সেইটার কারণেও কি হবে? ক্লোজ বিজনেস রিলেশনশিপ ক্রিয়েট হবে। এরপর বলছে ডিস্ট্রিবিউশন অর মার্কেটিং অ্যারেঞ্জমেন্ট আন্ডার হুইচ দ্য ফার্ম অ্যাক্ট অ্যাজ এ ডিস্ট্রিবিউটর অর মার্কেটার অফ দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট অর ভাইস ভার্সা। বলছে যদি আপনি ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট সেল করেন, অথবা ক্লায়েন্ট যদি আপনার সার্ভিস কোথাও কোনো বিক্রি করে দেয়, বুঝছেন, বলছে যেভাবেই হোক না কেন এর কারণে ক্লোজ বিজনেস রিলেশনশিপ হবে। এবং লাস্টেরটা বলছে আদার কমার্শিয়াল ট্রানজেকশন সাচ অ্যাজ অডিট ফার্ম লিজিং ইটস অফিস স্পেস ফ্রম অ্যাসুরেন্স ক্লায়েন্ট। বলছে অন্য যদি কোনো কমার্শিয়াল ট্রানজেকশন হয়, যেমন আপনি ক্লায়েন্টের, হ্যাঁ, ক্লায়েন্টের বিল্ডিং এ আপনি কি নিয়েছেন? আপনার অফিস রেন্ট নিয়েছেন, এইগুলোর কারণে ক্লোজ বিজনেস রিলেশনশিপ হতে পারে।
আর এই ক্লোজ বিজনেস রিলেশনশিপের কারণে আমার সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট করতে পারে। তো বলছে যে এখন তাহলে সেফগার্ড কি আপনার জন্য? বলছে ইট উইল বি নেসেসারি ফর পার্টিজ টু জাজ দ্য ম্যাটেরিয়ালিটি অফ ইন্টারেস্ট অ্যান্ড দেয়ারফর ইট ইজ সিগনিফিকেন্ট। বলছে যে প্রথমেই আপনারা যে কাজটা করবেন, যে এই ইন্টারেস্টটা ক্লোজ বিজনেস রিলেশনশিপের কারণে যে ইন্টারেস্টটা ক্রিয়েট হয়েছে, এটা সিগনিফিকেন্ট নাকি ইনসিগনিফিকেন্ট আপনার ফার্মের জন্য। আনলেস দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ইজ ক্লিয়ারলি ইমম্যাটেরিয়াল and the relationship to the firm and its client clearly insignificant, assurance provider should not participate in such venture with assurance client। বলতেছে যদি আপনার এই ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা অথবা রিলেশনশিপটা ইমম্যাটেরিয়াল না হয়, আপনার কাছে ক্লিয়ারলি মনে হয় এটা খুবই ইমম্যাটেরিয়াল, তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ আপনি কন্টিনিউ করতে পারবেন না, তাকে ওই সার্ভিস দিতে পারবেন না। ম্যাটেরিয়াল হলে আপনি অবশ্যই তাকে কি করতে পারবেন না, এই সার্ভিসটা দিতে পারবেন না, তাহলে সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট হবে। Appropriate safeguards are therefore to end the assurance provision or to terminate the business relationship। বলছে আলটিমেটলি আপনাকে যে কোনো একটা ডিসিশনে পৌঁছাইতে হবে, হয় অ্যাসুরেন্স সার্ভিস দিবেন, না হয় কি করবেন, বিজনেস রিলেশনশিপটা আপনাকে কি করতে হবে বলেন তো, থেকে বেরোয় আসতে হবে, যে কোনো একটা করতে হবে। আপনি বিজনেস রিলেশনশিপ রেখে কি করতে পারবেন না, অ্যাসুরেন্স সার্ভিসটা দিতে পারবেন না, দিলে সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে। আপনি কি বলেন তো এই এই থ্রেডটা কোনোভাবেই কি করতে পারবেন না, এলিমিনেট করতে পারবেন না, এই আর কি। এরপর বলছে এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট। অ্যাসুরেন্স ক্লায়েন্টের সাথে যদি কোনো এমপ্লয়মেন্টের সুযোগ আপনার হয়, সেই ক্ষেত্রে বলছে সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে। বলছে ডুয়েল এমপ্লয়মেন্ট, হ্যাঁ আপনি অ্যাসুরেন্স ফার্মেও আছেন, আবার কোথায় আছেন বলেন তো, ক্লায়েন্টেও আছেন। এরকম যদি ডুয়েল এমপ্লয়মেন্ট হয়, ইজ নট পারমিটেড, স্ট্রিক্টলি বলেছে পেজ নাম্বার 320-এ 2.2.3-তে, ডুয়েল এমপ্লয়মেন্ট পারমিটেড না। এরপর আরেকটা থ্রেটের আরো বলতেছে যে অ্যান অ্যাসুরেন্স টিম মেম্বার মাইট বি মোটিভেট বাই ডিজায়ার টু ইমপ্রেস এ ফিউচার পসিবল এমপ্লয়ার। আপনি যে ফার্মে অডিট করতে যাচ্ছেন, সেই ফার্মকে, সেই কোম্পানিকে যদি আপনার ফিউচার এমপ্লয়ার হিসেবে আপনি কনসিডার করেন, তাহলে আপনার সেলফ ইন্টারেস্ট থ্রেট কি হতে পারে বলেন তো, ক্রিয়েট হতে পারে। এ ফর্মার পার্টনার টার্ন ফাইন হ্যাজ টু মাচ নলেজ অফ দ্য ফার্ম সিস্টেম অ্যান্ড প্রসিডিউরস। বলছে যদি কোনো ফাইন্যান্স ডিরেক্টর আপনার ফার্মের কোনো পার্টনার কি হয়, কোনো প্রতিষ্ঠানের ফাইন্যান্স ডিরেক্টর হয়, তাহলে কি হবে বলেন তো, এই এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের আন্ডারে সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে। তাহলে এই যে থ্রেটের কথা বললাম, এই থ্রেটের কারণে কি কি, এই এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের কারণে কি কি থ্রেট ক্রিয়েট করতে পারে, যেটা বলা আছে 321 নাম্বার পেজে একেবারে উপরে। বলছে এটার কারণে সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, ইন্টিমিডেশন থ্রেট এবং ফ্যামিলিয়ারিটি থ্রেট ক্রিয়েট করতে পারে। তো মোট কয়টা থ্রেটের কথা বললাম ভাই এখানে? 4টা থ্রেট ক্রিয়েট করতে পারে সেলফ এই এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের কারণে। একটা হলো সেলফ ইন্টারেস্ট, সেলফ রিভিউ, ইন্টিমিডেশন এবং ফ্যামিলিয়ারিটি থ্রেট। তাহলে কি কি সেফগার্ড আমরা অ্যাপ্লাই করতে পারি এই রিস্কটা মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য? 1 নাম্বার বলছে মডিফাই অ্যাসুরেন্স স্ট্র্যাটেজি। আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছি সেই স্ট্র্যাটেজিটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। আপনারা নাইমা আপু নিশ্চয়ই আপনাদেরকে পড়িয়েছে, হ্যাঁ, স্ট্র্যাটেজি এবং প্ল্যান, তাই না, এইগুলো নিয়ে। সো বলছে এটা আমরা চেঞ্জ করতে পারি। এনশিওর দ্যাট অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসাইন্ড টু সামওয়ান সাফিসিয়েন্ট এক্সপেরিয়েন্স অ্যাজ কম্পেয়ার্ড উইথ ইন্ডিভিজুয়াল হু হ্যাজ লেফট। বলছে যে এই আমরা এমন কোনো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা, এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য নিয়োগ করতে পারি যার কি আছে, নলেজ ইনভলভিং অ্যাডিশনাল প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নট ইনভলভ উইথ দ্য এঙ্গেজমেন্ট টু রিভিউ দ্য। এমন কাউকে আমরা নিয়োগ করতে পারি যার প্রপার নলেজ আছে, সে কি করবে এখন এই কাজটা রিভিউ করতে পারে।
ক্যারিং আউট এ কোয়ালিটি কন্ট্রোল রিভিউ অফ দ্য এঙ্গেজমেন্ট, বলছে কন্ট্রোল রিভিউয়ার দ্বারা এই অংশটুকু ক্লায়েন্ট বোর্ড। হ্যাঁ, আপনার যদি কোনো ক্লায়েন্টের বোর্ড মেম্বার হয় তাহলে সেটা সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে। বলছে পার্টনার অর এমপ্লয়ি অফ অ্যান অ্যাসুরেন্স ফার্ম শুড নট অন দ্য বোর্ড অফ অ্যান অ্যাসুরেন্স ক্লায়েন্ট। অ্যাসুরেন্স ক্লায়েন্টের বোর্ডে কি করতে পারবে না? সার্ভ করতে পারবে না। দিস কজ সেলফ রিভিউ অর ম্যানেজমেন্ট থ্রেট। পেজ নাম্বার 321, 2.2.4 আপনারা একটু মার্ক করে রাখেন যে পার্টনার অর এমপ্লয়ি অন ক্লায়েন্ট বোর্ড এর কারণে 3 ধরনের থ্রেট ক্রিয়েট হতে পারে: সেলফ ইন্টারেস্ট, সেলফ রিভিউ এবং ম্যানেজমেন্ট থ্রেট। It may be accepted that or an employee of an assurance firm to perform the role of company secretary for assurance client if the role is essentially administrative। বলছে যে আপনার ফার্মের পার্টনার বা অন্য কোনো এমপ্লয়ি ওই প্রতিষ্ঠানের কি হিসেবে কাজ করতে পারে? সর্বোচ্চ কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করতে পারে, সেক্রেটারিয়াল সার্ভিস গুলো দেওয়ার জন্য, বা সে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাজে কোনো ডিসিশন মেকিং এর রোল সে প্লে করতে পারবে না। এরপর অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ। হ্যাঁ, যদি ফ্যামিলি রিলেশনশিপ হয় হ্যাঁ ওই ক্লায়েন্টের সাথে, তাহলে সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতে। তো আমরা একটু আগে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের ডেফিনেশন পড়ে আসছি, আমরা এখন আরেকটা ডেফিনেশন পড়বো, সেটা হলো ক্লোজ ফ্যামিলি। এই মেম্বার অথবা ক্লোজ ফ্যামিলি মেম্বারেরও যদি কি থাকে, রিলেশনশিপ থাকে ওই ক্লায়েন্টে, তাহলে কি হবে? সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে। তো ক্লোজ ফ্যামিলি মেম্বার কে কে? বলছে প্যারেন্ট, চাইল্ড, সিবলিং হু ইজ নট এন ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। কে কে? প্যারেন্ট, চাইল্ড এবং সিবলিং যারা আছে, হু ইজ নট অ্যান ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার না, তাদেরকে বলতেছে ক্লোজ ফ্যামিলি। তো বলছে when an immediate family member of a member of assurance team is a director or an officer or an employee of the is a position of exert significant influence over the subject matter information of the assurance engagement, the individual should be removed from the assurance team. Straight বলছে যে যদি আপনার কোনো অ্যাসুরেন্স টিম মেম্বারের কোনো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, ক্লোজ ফ্যামিলি মেম্বার যদি ওই ক্লায়েন্টের ডিরেক্টর হয়, অফিসার হয় অথবা এমপ্লয়ি হয়, যে সাবজেক্ট ম্যাটারের উপর তার একটা ইনফ্লুয়েন্স আছে, তাহলে সেফগার্ড হিসেবে ওই ব্যক্তিকে আপনার টিম থেকে কি করতে হবে? রিমুভ করতে হবে। পেজ নাম্বার 322-এর 6 এর সেকেন্ড প্যারাগ্রাফে দেখেন, খুব সুন্দরভাবে বলে দিয়েছে। The firm also should consider whether there is a threat to independence if an employee or who is not a member of assurance team has a close family or personal relationship with director, officer or assurance client। বলছে যে যারা অডিট টিমের মেম্বার তারাই নয়, ওই ফার্মেরও যদি কোনো ব্যক্তি হ্যাঁ কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বার অথবা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, যে ক্লায়েন্টে আপনি সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছেন তার কি হয়? ডিরেক্টর হয়, এমপ্লয়ি হয়, বা আহ, এমন কোন ব্যক্তি হয় যার ইনফ্লুয়েন্স আছে সাবজেক্ট ম্যাটারের উপর, সেটাও একটা সেলফ ইন্টারেস্ট। বলছে দ্য ফার্ম উইশ টু এস্টাবলিশ কোয়ালিটি ম্যানেজমেন্ট পলিসিস প্রসিডিউর আন্ডার হুইচ স্টাফ শুড ডিসক্লোজ ইফ এ ক্লোজ মেম্বার employed by client is promoted within the client। বলছে যে ফার্ম এখন একটা পলিসি প্রসিডিওর নিতে পারে যে তাদের ফার্মের কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিওর বা কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট
অ্যাপ্লাই করতে পারে কোনো ক্লায়েন্টে কাজ করতেছে কিনা সেইটা এখন ডিসক্লোজ করতে হবে ফার্মের সামনে আর কি। আচ্ছা, আপনারা কি কোনো ব্রেক দেওয়ার প্রয়োজন আছে? ব্রেক দিব? জি স্যার। আচ্ছা, নামাজের জন্য দিব। স্যার কখন থেকে ছোট দিব হতে বলেন স্যার একবারে আপনারা। শেষ করে দিলে ভালো হয়। এটা খুব বড় অধ্যায়, এটা আরো 1 ঘন্টা সময় লাগবে এটা শেষ করতে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ব্রেক দিয়ে দেন। স্যার ব্রেক দিলে ভালো হ্যাঁ, হয়। আচ্ছা তাহলে আমরা এই একটু ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই, কয় মিনিটের ব্রেক নিব? হ্যাঁ, আজকে একটু সময় লাগবে, আমি শেষ করব, মানে আমার 15 এবং 16 দুটোই শেষ করে যাব আজকে। হ্যাঁ, তো আমরা 10 মিনিটের একটা 20 মিনিট ব্রেক দেন নিই। স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে দেন। আমরা 50-এ ফিরে আসবো সবাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার।
কথা শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা শুরু করি। আমরা আমাদের ব্রেকের আগে ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ এই থ্রেডটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এখন আপনাদের সাথে আলোচনা করব গিফটস অ্যান্ড হসপিটালিটি নিয়ে। হ্যাঁ, বলছে যে এই গিফটস অ্যান্ড হসপিটালিটির কারণে সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতে পারে। বলছে আনলেস দ্য ভ্যালু অফ গিফটস অর হসপিটালিটি আর সাচ দ্যাট এ রিজনেবল অ্যান্ড ইনফর্ম থার্ড পার্টি ওহিং all the specific facts and circumstances would consider them trivial and inconsequential if firm or a member of assurance team should not accept them. বলতেছে যদি ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি বা ধরেন কোয়ালিটি অ্যাসুরেন্স রিভিউয়ার এমন যদি কোনো ব্যক্তি সে যদি বলে যে এই গিফটটা ট্রিভিয়াল বা ইনকনসিকুয়েন্সিয়াল না, তখন এটা আপনি কি করতে পারবেন না, অ্যাকসেপ্ট করতে পারবেন না। একটা ছোট্ট এক্সাম্পল এখানে দিয়েছে। এই এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে এই গিফটস অ্যান্ড হসপিটালিটি কখন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, কখন পারবেন না। বলছে কেট এ ট্রেইনি অ্যাট ওয়েস্ট এলএলপি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, একটা ট্রেইনির কথা বললো কেট, ইজ অ্যাটেন্ডিং দ্য ইনভেন্টরি কাউন্ট অ্যাট ডিজাইন লিমিটেড। ডিজাইন লিমিটেডের ইনভেন্টরি কাউন্টে সে কি করলো, অ্যাটেন্ড করলো। A company that manufactures fashion lines for a number of fashion high street stores. তারা কি করে, ম্যানুফ্যাকচার করে ফ্যাশন আইটেম যেগুলো হাই স্ট্রিটে কি হয়, স্টোর গুলোতে বিক্রি হয়। During the course of count, the store manager tells Kate that after the inventory count, staff are entitled to purchase goods at cost to value টাকা 30। বলছে যে এই ইনভেন্টরি কাউন্ট শেষে কোম্পানি একটা অফার দিয়েছে, এমপ্লয়িরা 30 টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারবে। হি ইনভাইটস আর টেক পার্ট ইন দিস কোম্পানি পার্ক। সে তাকে ইনভাইট করলো, সে চাইলে এই 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 অফারে সে অ্যাটেন্ড করতে পারে। ইন দিস কেস কেট হ্যাজ নট অফার্ড এ গিফট, তাকে গিফট অফার করা হয় নাই। শি হ্যাজ বিন ইনভাইটেড টু স্পেন্ড টাকা 30, তাকে 30 টাকা ব্যয় করতে বলা হয়েছে, স্পেন্ড করতে বলা হয়েছে। হাউএভার the benefit that this would confer on her could be substantial. Given the customary markup in the fashion industry, cost price could be as a low 25% of ultimate selling price. So, in effect, Kate would be received a benefit of টাকা 90। সে 30 টাকা করে কিনলেও অ্যাকচুয়ালি সে বেনিফিট পাচ্ছে কত টাকা, 90 টাকার। While this is unlikely to the immaterial and insignificant to the financial statement of Design Limited, it could be significant to trainee in an audit firm. Kate should certainly not accept any such offer without confirming with her engagement partner that it is appropriate to do so. So, she may be able to determine herself that the best course of action is not to accept the benefit. তাহলে দেখেন, কেটকে একটা অফার দিল, সে 30 টাকায় তাদের প্রোডাক্ট কিনতে পারে যার মূল্য মূলত 90 টাকা। হ্যাঁ, তো বলতেছে এটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য ইম্যাটেরিয়াল, কিন্তু কেট একজন স্টুডেন্ট, তার জন্য এটা কিন্তু কি বলেন তো, ম্যাটেরিয়াল। সো এটা সে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা আগেই ডিটারমাইন করতে হবে, তার পার্টনারের সাথে কথা বলতে হবে। আর বেস্ট কোর্স অফ অ্যাকশন বলছে সে যেন এটা অ্যাকসেপ্ট না করে। তো যাই হোক, আমরা দেখলাম গিফটস অ্যান্ড হসপিটালিটির কারণে সেলফ ইন্টারেস্ট থ্রেট কি হতে পারে, ক্রিয়েট করতে পারে আর কি। হ্যাঁ, সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতে পারে। আচ্ছা, এরপর দেখেন লোনস এন্ড গ্যারান্টিজ। বলছে লোনস এন্ড গ্যারান্টির ক্ষেত্রে সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট করতে পারে। এটা আমরা একটু
দুটো ভাগ করে বোঝার চেষ্টা করব। যদি আমার ক্লায়েন্ট সে যদি ব্যাংক বা নন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয়, যারা এই লোন নিয়ে কাজ করে, এরা যদি হয়, সেক্ষেত্রে বলছে যে audit firm must not make or guarantee a loan to client or accept a loan from a client। বলছে audit firm must not make or guarantee a loan to a client। সে ক্লায়েন্টকে কোনো গ্যারান্টি বা লোন দিতে পারবে না, অথবা অ্যাকসেপ্ট এ লোন ফ্রম ক্লায়েন্ট, ক্লায়েন্টের কাছ থেকে কোনো লোন নিতে পারবে না। দেয়ার ইজ সাম এক্সেপশন টু দিস রুল হোয়ার দ্য ক্লায়েন্ট ইজ এ ব্যাংক। তাহলে দেখেন ভাই, পেজ নাম্বার 323-এ স্পষ্ট বলে দিছে যে সে কাউকে লোন বা গ্যারান্টি দিতে পারবে না তার ক্লায়েন্টে, এবং ক্লায়েন্টের কাছ থেকে কোনো লোন সে কি করতে পারবে না বলেন তো, নিতে পারবে না। দেখেন এখানে বলছে ইন দিস কেস it made by firm in the ordinary course of business and on normal business terms, the auditor can have a bank account with bank which it audits, or in this case loan guarantee, the loan is in the ordinary course of business, is on normal business terms, is not material either to firm or to the client। আচ্ছা, এটা বলতে চাইছে ধরেন আপনি কোনো ব্যাংকের থেকে যদি আপনি কোনো লোন নেন এবং সেটা যদি আপনার ক্লায়েন্ট হয়, সো ব্যাংক যদি তার নর্মাল কোর্স অফ বিজনেস, অর্থাৎ অন্য সবার জন্য যে টার্মস এন্ড কন্ডিশন, সেইটা মেনে আপনাকে যদি কোনো লোন দেয়, তাহলে আপনার জন্য এটা কি হবে না, কোনো থ্রেট হবে না। বাট যদি সে ধরেন কোনো ধরনের কি দেয়, আপনাকে বেনিফিট দেয়, ধরেন অন্যের জন্য 10% ইন্টারেস্ট আপনাকে বললো, আপনাকে 5% ইন্টারেস্টে আমি কি দেব, লোন দিব, তাহলেই সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট করবে। এখানে বলছে ইফ দ্য লোন ইজ মেড আন্ডার নর্মাল লেন্ডিং প্রসিডিওর দেন ইট ইজ অ্যাকসেপ্টেবল প্রোভাইড দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট সেফগার্ড আর অ্যাপ্লাইড। এটা আমি যেটা বলতেছিলাম সেটাই আপনাদের বলেছে 323 নাম্বার পেজে। হ্যাঁ, সো বলছে যদি এটা নর্মাল কোর্স অফ বিজনেস এর মাধ্যমে দেয় তাহলে অ্যাকসেপ্ট হবে এবং নো সেফগার্ড আর নেসেসারি। এগুলো দেখেন যা আমি আলোচনা করছি সেটাই এখানে বলা আছে পেজ নাম্বার 323-এ। তাহলে আমরা দেখলাম কি, লোনস এন্ড গ্যারান্টির ক্ষেত্রে স্পষ্ট আমাদেরকে বলে দিছে ফার্ম কি করতে পারবে না, সে লোন বা গ্যারান্টি দিতে পারবে না ক্লায়েন্টকে, আবার ক্লায়েন্টও তাকে কি দিতে পারবে না, লোন দিতে পারবে না। কিন্তু এক্সেপশন আছে, যদি ক্লায়েন্ট ব্যাংক হয়, এটা যদি তার নর্মাল কোর্স অফ বিজনেস হয়, নর্মাল কোর্স অফ বিজনেসে যদি কি দেয়, আপনাকে লোন দেয়, অন্যের জন্য যেটা প্রযোজ্য আপনার জন্য সেটা প্রযোজ্য, তাহলে কি হবে বলেন তো, সেইটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। আচ্ছা, আরেকটা দেখেন, এটা তো ব্যাংকের কথা বললাম, ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বললাম। আরেকটা বলছে ইফ এ লোন ইজ মেড বাই, if loan is made or guaranteed by a client that is not a bank or other similar institution to either the firm to a member of the audit team, then self-interest threat created would be so significant that no safeguard would reduce the threat to an acceptable level unless the loan or guarantee is immaterial to both the firm or the member of that team, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার অর দ্য ক্লায়েন্ট। যাই হোক, এটা বলেছে আমরা দুটো ভাগে বলছিলাম ভাগ করে, একটা হলো ব্যাংক এন্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবং এর বাইরে অন্য যদি অন্য কোনো প্রতিষ্ঠান হয়। তো ব্যাংকের ক্ষেত্রে দেখলাম সেটা নর্মাল প্রসিডিওর যদি দেয় তাহলে অ্যাকসেপ্ট করা যেতে পারে, নর্মাল প্রসিডিওর বাইরে গেলে এটা অ্যাকসেপ্ট করা যাবে। আর নন ব্যাংকিং ফাইন্যান্স এর বাইরে অন্য যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছে যে কোনো ধরনের এই লোন বা গ্যারান্টি নেওয়া যাবে না বা দেয়া যাবে না, তাহলে কোনো সেফগার্ড নাই, এই রিস্কটা মিনিমাইজ করতে পারবে বা এলিমিনেট করতে পারবে। তাহলে আমরা দেখলাম লোনস এন্ড গ্যারান্টির ক্ষেত্রে সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতে পারে। এরপর বলছে ওভারডিউ ফিজ। ওভারডিউ ফিজটা কি বলছে, in a situation where there are overdue fees, the assurance provider runs the risk of, in effect, making a loan to client whereupon the guidance above becomes relevant। বলছে যদি আপনার কোনো ওভারডিউ ফি থাকে, অর্থাৎ আপনি আগে সার্ভিস প্রোভাইড করেছেন, সেই ফিটা এখনো পরিশোধ করে নাই, তো গাইডেন্স কি বলতেছে যে এইটা এখন লোন টু দা ক্লায়েন্ট হিসেবে কনসিডার করা হবে, যেটা উপরের লোনস এন্ড গ্যারান্টির আন্ডারে পড়ে যাবে, যেটা আপনি করতে পারবেন না। The ICAB code states that generally the payment of overdue fees should be required before assurance report for the following year can be issued
আমাদের যে আইসিবি কোড অফ ইথিক্স সেটা বলেছে যে ওভারডিউ ফিস মাস্ট বি পেইড বিফোর ইস্যুইং ইয়োর রিপোর্ট। আপনার পরবর্তী বছর রিপোর্ট ইস্যু করার আগে এটা অবশ্যই কি করতে হবে, এটা পে করতে হবে ক্লায়েন্টকে। ফার্ম শুড গার্ড এগেইনস্ট ফিস বিল্ডিং আপ বিং সিগনিফিকেন্ট বাই ডিসকাশন দ্য ইস্যু উইথ দ্য চার্জ উইথ গভর্নেন্স। যাই হোক, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে ওভারডিউ ফিস আমার জন্য একটা থ্রেট হতে পারে। এরপর বলছে কন্টিজেন্ট পার্সেন্টেজ অফ কন্টিজেন্ট ফি। বলছে এ ফি ক্যালকুলেটেড অন এ প্রি-ডিটারমাইন্ড basis relating to outcome of a transaction or the result of the service performed by the firm। বলছে আপনি কি রিপোর্ট দেবেন বা না দেবেন সেই আউটকামের উপর ভিত্তি করেই প্রি-ডিটারমাইন্ড, আগেই ফি কি হবে বলেন তো, নির্ধারিত হবে। সো এটা কি হবে না, অ্যাকসেপ্টেড না, এটার কারণে সেলফ ইন্টারেস্ট ক্রিয়েট হবে। বলছে ফার্ম শ্যাল নট এন্টার ইনটু এনি fee arrangement for assurance engagement under which the amount of the fee is contingent on result of assurance work or in items that are subject matter of the engagement। এটা স্পষ্ট বলে দিয়েছে এরকম পার্সেন্টেজ বা কন্টিনজেন্ট ফিতে কি আপনি পারফর্ম করতে পারবেন না, আপনি কি রিপোর্ট দিবেন বা না দিবেন তার উপর ভিত্তি করে প্রি ডিটারমাইন্ড বেসিসে ফি নির্ধারণ করা যাবে না। এরপর বলছে হাই পার্সেন্টেজ অফ ফি। হাই পার্সেন্টেজ অফ ফিটা কি, বলছে যে ধরেন আপনার কোন একটা ক্লায়েন্ট আছে, আপনার টোটাল রেভিনিউ হলো 100 টাকা, তো ওই ক্লায়েন্ট থেকে ধরেন আপনার রেভিনিউ আসে 30 টাকা 30 টাকা, তাহলে 30% টোটাল রেভিনিউ এর, এইটাকে বলতেছে হাই পার্সেন্টেজ অফ ফি। এটার কারণে সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট হতে পারে, কারণ আপনি এই প্রতিষ্ঠানের উপর কি হতে পারেন, নির্ভরশীল হতে পারেন। সেক্ষেত্রে বলছে এটা একটা সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতে পারে। এক্ষেত্রে আপনাকে কতগুলো কি করতে হবে, এই সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। কি কি সেফগার্ড? এক নাম্বার বলছে ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অডিট কমিটি। ওই প্রতিষ্ঠানের অডিট কমিটির সাথে এটা নিয়ে ডিসকাস করতে হবে। টেকিং স্টেপ টু রিডিউস দ্য ডিপেন্ডেন্সি অন দ্য ক্লায়েন্ট। বলছে যে ক্লায়েন্টের উপর ডিপেন্ডেন্সি আপনাকে কমায় আনতে হবে। অবটেইন এক্সটার্নাল অর ইন্টারনাল এঙ্গেজমেন্ট কোয়ালিটি রিভিউয়ার্স। প্রয়োজনে ইন্টারনাল বা এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ারকে আপনাকে নিয়োগ দিতে হবে এই অংশের রিভিউ করার জন্য। এবং কনসাল্টিং এ থার্ড পার্টি সাচ অ্যাজ আইসিএবি, যদি প্রয়োজন হয় আপনাকে আইসিএবির সাথে কি করতে হবে, কনসাল্ট করতে হবে। এবং লাস্টেরটা বলছে লো বলিং। এই লো বলিং এর কারণেও সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট হতে পারে। লো বলিংটা কি? লো বলিংটা আমরা একটু বুঝি। সাধারণত স্ট্যান্ডার্ড যে ফি তার থেকে যদি কি হয়, কম ফি হয়, লোয়ার লেভেলের ফি হয়, অর্থাৎ ধরেন 3 থেকে 4টা ফার্ম ইউআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিয়েছে, 3-4টা ফার্ম ধরেন কেউ 4 লাখ টাকা দিয়েছে, কেউ 4.5 লাখ টাকা দিয়েছে, কোন একটা ফার্ম মাত্র 2 লাখ টাকা কোট করছে বা 1.5 লাখ টাকা কোট করছে, এইটাকে বলতেছে লো বলিং। হ্যাঁ, লো বলিং এর কথা বলছে হোয়েন এ ফার্ম কোটিং বা কোটস এ সিগনিফিকেন্টলি লোয়ার ফি লেভেল ফর অ্যান অ্যাসুরেন্স সার্ভিস দেন that would have been charged by predecessor firm। আগের ফার্ম যেটা চার্জ করছে তার থেকে যদি অনেক কম ফি চার্জ করে সেইটাকে বলতেছে লো বলিং। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট সেলফ ইন্টারেস্ট থ্রেট। এই ক্ষেত্রে বলছে ইফ দ্য ফার্মস টেন্ডার ইজ সাকসেসফুল দ্য ফার্ম মাস্ট অ্যাপ্লাই সেফগার্ড। যদি তারপরও এই কম দিয়ে সে কি পেয়ে যায়, তাকে কাজটা দেয়, হ্যাঁ, এঙ্গেজমেন্ট যদি ফাইনালি অ্যাকসেপ্ট করে সে, সেক্ষেত্রে বলছে আপনার কতগুলো সেফগার্ড নিতে হবে। এক নাম্বার বলছে মেইনটেইন রেকর্ডস such that the firm is able to demonstrate that appropriate staff and time are spent on the engagement। বলছে যে আপনি appropriate time এর পেছনে কি করছেন, ব্যয় করেছেন, যে স্টাফ দিয়ে এই কাজটা করার কথা সেই স্টাফ দিয়ে আপনি এই কাজটা করিয়েছেন। কমপ্লাই উইথ অল অ্যাপ্লিকেবল অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস গাইডেন্স কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসিডিওর। আপনাকে সমস্ত স্ট্যান্ডার্ড ফলো করে কি করতে হবে, অডিট করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের যে প্রসিডিওর গুলো আছে সবগুলোই ফলো করতে হবে। তাহলে দেখেন এই সেলফ ইন্টারেস্ট থ্রেট মোট কতভাবে অ্যারাইজ হতে পারে বা ক্রিয়েট হতে পারে। এখানে মোট 11 ওয়েজ, 11টা ভাবে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11 ওয়েজ, 11টা ভাবে এই সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট হতে পারে। দেখেন অন্য যে 4টা থ্রেড পড়বো আমরা, দেখবেন এইগুলো বারবার রিপিট হয়েছে আপনাদের বইয়ের, এগুলোর কোনো আলোচনা নাই, সো আমরাও রিপিট করব না।
আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে, আপনারা এটা সঠিকভাবে পড়বেন আর কি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি আপনারা? জি স্যার। জি স্যার, শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি। বুঝতেছেন তো ঠিক কিনা ভাই? না বুঝলে বলবেন। জি বুঝতেছেন। স্যার, বুঝতে স্যার। আচ্ছা, আজকে আমি এই চ্যাপ্টার 16 পর্যন্তই শেষ করব, যদি একটু সময় বেশি লাগে আপনারা সময় দিবেন, ঠিক কিনা ভাই? ঠিক আছে স্যার। আচ্ছা, যাতে শেষ শিওর করে স্যার। দিই, পরীক্ষাও চলে আসছে, আপনার জন্য ভালো হবে। আচ্ছা, এবার দেখেন আমরা সেকেন্ড যে থ্রেডটা আছে সেলফ রিভিউ থ্রেডটা আলোচনা করব। বলছে সেলফ রিভিউ থ্রেডটা কিভাবে ক্রিয়েট করতে পারে। এক নাম্বার বলছে সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট। হ্যাঁ, সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের মাধ্যমে সেলফ রিভিউ থ্রেড ক্রিয়েট করতে পারে। অর্থাৎ আপনি আগে ওই প্রতিষ্ঠানে কাজ করেছেন, এখন কি করতেছেন, ফার্মে এসে কোনো ফার্মের পার্টনার হয়েছেন, অথবা কোনো ফার্মের পার্টনার ছিলেন, এখন ওই ক্লায়েন্টে যাই আবার কি করতেছেন বলেন তো, সার্ভিস দিচ্ছেন, এরকম কোনো কিছু হতে পারে। সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট বলছে individual who have been a director or officer of the client or employee in a position to exert direct or significant influence over the subject matter information of the assurance engagement in the period under review or the previous 2 years should not be assigned to the assurance team। বলছে যে ওই বছর বা প্রিভিয়াস 2 ইয়ার এই এর ভেতর আপনার অডিট টিমের কোনো মেম্বার যদি ওই ক্লায়েন্টের ডিরেক্টর, এমপ্লয়ি, ম্যানেজার বা এমন কোন পজিশনে থাকে যে সাবজেক্ট ম্যাটারের উপর তার একটা কি ছিল, ইনফ্লুয়েন্স ছিল, তাকে কি করা যাবে না, অডিট টিমের মেম্বার হিসেবে অংশগ্রহণ নেওয়া যাবে না আর কি, সে অংশগ্রহণ করতে পারবে না। এটাকে বলতেছে যে সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের ক্ষেত্রে এটা সে পারবে না। যদি এমন হয় সেক্ষেত্রে কি হবে, যে সেলফ রিভিউ থ্রেডটা ক্রিয়েট করবে। হ্যাঁ, এবং এর পাশাপাশি সেলফ ইন্টারেস্ট এবং ফ্যামিলিয়ারিটি থ্রেডটাও ক্রিয়েট করবে। পেজ নাম্বার 323 2.3.1 এর সেকেন্ড প্যারাগ্রাফে দেখেন লেখা আছে, এর জন্য প্রথমে সেলফ ইন্টারেস্ট থ্রেড এবং লাস্টে সেলফ রিভিউ থ্রেড প্রথমে, এবং তারপরে সেলফ ইন্টারেস্ট এবং ফ্যামিলিয়ারিটি থ্রেড ক্রিয়েটের দ্বারা হতে পারে। তাহলে কি কি সেফগার্ড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার বলছে অবটেইন এ কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার অফ দ্য ইন্ডিভিজুয়ালস ওয়ার্ক অন দ্য অ্যাসাইনমেন্ট। যদি এমন কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার দ্বারা তার কাজগুলো রিভিউ করিয়ে নিতে হবে, এবং ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অডিট কমিটি। অডিট কমিটির সাথে কি করতে হবে, এইটা ডিসকাস করতে হবে আর কি। স্যার, একটা এরপরে কোশ্চেন আছে। বলতেছে, জি বলেন। স্যার, এই যে স্যার বলেছে অডিট কমিটির সাথে ডিসকাসটা করতে হবে, মানে এই ধরনের থ্রেড থাকলে স্যার, ডিসকাসটা জি, স্যার কে করবে, ক্লায়েন্ট করবে নাকি স্যার অ্যাসুরেন্স টিমটা করবে? অডিটর করবে, অডিটর করবে। থ্রেডটা কার, আপনার। আপনি থ্রেড কি Auditor। করতেছেন, হ্যাঁ, আপনি থ্রেডটা আইডেন্টিফাই করতেছেন, আপনার কি কি থ্রেড আছে এইখানে এই সার্ভিসটা দিতে গেলে, বুঝতে পেরেছেন? আপনি জি স্যার। আইডেন্টিফাই করবেন, আপনি এইটা মিনিমাইজ করার জন্য কার সাথে ডিসকাস করবেন, অডিট অডিট কমিটির সাথে কমিটি। ডিসকাস, তাদের কাছে জানাই রাখা, এই আর কি। ওকে স্যার। সেকেন্ডটা বলছে প্রিপেয়ারিং অ্যাকাউন্টিং রেকর্ডস এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। বলছে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং সার্ভিস দিয়ে থাকেন, তাদের রেকর্ডস মেইনটেইন করেন, অথবা আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে দেন, তো আপনি অ্যাকাউন্টিং সার্ভিস দিচ্ছেন, অ্যাকাউন্টস প্রিপেয়ার করে দিচ্ছেন, আবার আপনি এটা কি করতেছেন বলেন তো, অডিট করতেছেন, ঠিক কিনা? তাহলে এটা কি থ্রেড ক্রিয়েট করবে বলেন তো, সেলফ রিভিউ থ্রেড ক্রিয়েট করবে। হ্যাঁ, আপনাদের বইয়ের পেজ নাম্বার 325-এ 3.2.2 তে আছে, বলছে দেয়ার ইজ এ ক্লিয়ারলি risks of a significant risks of a self-review threat if a firm prepare accounting records and financial statement then auditor reviews them। তো এক্ষেত্রে কি করতে পারবে, সেফগার্ড গুলো কি কি বলছে, ইউজিং স্টাফ মেম্বার্স আদার দেন অ্যাসুরেন্স টিম মেম্বার্স টু ক্যারি আউট দ্য ওয়ার্ক। বলছে এক্ষেত্রে যে টিমটা অ্যাকাউন্টিং সার্ভিস দিবে সেই টিমের কেউ অডিট সার্ভিসের
অডিট টিমের মেম্বার হতে পারবে না। এই একটা সেফগার্ড ব্যবহার করা যেতে পারে। 2 নম্বর বলেছে ইমপ্লিমেন্টিং পলিসিস অ্যান্ড প্রসিডিওর টু প্রহিবিট দ্য ইন্ডিভিজুয়াল প্রোভাইডিং সাচ সার্ভিসেস ফ্রম মেকিং এনি ম্যানেজারিয়াল ডিসিশন অন বিহাফ অফ দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট। বলছে যে বা যারা অ্যাকাউন্টিং সার্ভিস দিচ্ছে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে দিচ্ছে, তারা অবশ্যই এনশিওর করবে তারা শুধু এই সার্ভিসটা দিচ্ছে, কোনো ধরনের ম্যানেজমেন্ট ডিসিশনে তারা অন্তর্ভুক্ত হবে না। ক্লায়েন্টের ম্যানেজমেন্টের ডিসিশনে তারা অন্তর্ভুক্ত হবে না, তাদের কাজ হলো প্রিপেয়ার করে দেয়া, এই সার্ভিসটা দেয়া, এই আর কি। থার্ড বলছে রিকোয়ারিং দ্য সোর্স ডেটা ফর দ্য অ্যাকাউন্টিং এন্ট্রিজ টু বি অরিজিনেটেড বাই দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট। অ্যাসুরেন্স ক্লায়েন্ট যে জার্নাল গুলো দেবে, যে বুকস অফ রেকর্ডস মেনটেন করবে, তার সোর্স ডকুমেন্ট অবশ্যই কি করতে হবে, তাদের রাখতে হবে, হ্যাঁ, অরিজিনেটেড। বলছে দ্য সোর্স ডেটা অফ অ্যাকাউন্টিং এস্টিমেট টু বি অরিজিনেটেড বাই দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট। অ্যাসুরেন্স ক্লায়েন্ট অবশ্যই এটা প্রোভাইড করবে তাদের। এবং লাস্ট বলছে রিকোয়ারিং দ্য আন্ডারলাইং অ্যাসাম্পশনস টু বি অরিজিনেটেড এন্ড অ্যাপ্রুভড বাই দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট। যদি কোনো অ্যাসাম্পশনস বা কোনো প্রভিশন, এই ধরনের কোনো বিষয় আছে, এস্টিমেটের বিষয় আছে, এগুলো নির্ধারণ করে দেবে কে, ক্লায়েন্ট। আপনারা শুধু কি পোস্টিংটা দিবেন, অ্যাকাউন্টিং রেকর্ডটা রাখবেন। এইগুলোর কথা এখানে বলেছে। এরপর কি বলছে, ভ্যালুয়েশন সার্ভিস। বলতেছে আপনারা যদি কোনো ভ্যালুয়েশন সার্ভিস দিয়ে থাকেন, সেক্ষেত্রে কি হবে, সেলফ রিভিউ থ্রেড এবং ম্যানেজমেন্ট থ্রেড ক্রিয়েট করবে। বুঝছেন, আপনি যদি কোনো ভ্যালুয়েশন সার্ভিস দেন, আপনারা জানেন আমাদের যে প্রফেশনাল ফার্ম গুলো আছে, তারা বিভিন্ন ধরনের ভ্যালুয়েশন সার্ভিস গুলো দিতে পারে, তাই না? এটার জন্য স্পষ্ট বলেছে 325 নাম্বার পেজে যে সেলফ রিভিউ থ্রেড এবং ম্যানেজমেন্ট থ্রেড ক্রিয়েট করতে পারে। সো সেফগার্ড গুলো কি কি? 1 নাম্বার বলছে সেকেন্ড পার্টনার রিভিউ। হ্যাঁ, প্রতিষ্ঠানে যদি একাধিক পার্টনার থাকে, তো এঙ্গেজমেন্ট পার্টনারের বাইরে অন্য যে পার্টনার থাকবে সে এটা রিভিউ করে দেখবে যে পলিসি প্রসিডিওর, কোয়ালিটি কন্ট্রোল গাইডেন্স, এই সমস্ত ফলো করে অডিটটা করেছে কি না। কনফার্মিং দ্যাট দ্য ক্লায়েন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালুয়েশন এন্ড অ্যাসাম্পশন ইউজড। এটা কনফার্ম করতে হবে ক্লায়েন্ট ভ্যালুয়েশন বুঝেছে, ভ্যালুয়েশন সম্পর্কে তার সঠিক ধারণা আছে, এবং যে সমস্ত অ্যাসাম্পশন ইউজ করা হয়েছে ভ্যালুয়েশনের জন্য, সেই সমস্ত অ্যাসাম্পশন গুলো সম্পর্কে ক্লায়েন্টের প্রপার কি আছে, নলেজ আছে বা ধারণা আছে। এনশিওরিং দ্য ক্লায়েন্ট অ্যাকনলেজেস রেসপন্সিবিলিটি ফর দ্য ভ্যালুয়েশন। বলছে যে আমরা শুধু ভ্যালুয়েশন সার্ভিসটা দিয়েছি, কিন্তু এর ফুল রেসপন্সিবিলিটি, পূর্ণটা অ্যাকনলেজ করবে কে, ম্যানেজমেন্ট। এটা ম্যানেজমেন্টের দায়িত্ব, আমরা তাদেরকে কি করেছি, এই ভ্যালুয়েশনটা করে দিয়েছি, অর্থাৎ পুরো রেসপন্সিবিলিটিটা ম্যানেজমেন্টের থাকবে, আমরা শুধু সার্ভিসটা দিয়েছি, এই আর কি। লাস্টেরটা বলছে ইউজিং সেপারেট পার্সোনেল ফর দ্য ভ্যালুয়েশন এন্ড দ্য অডিট। অডিট এবং ভ্যালুয়েশন দুটো টিম ভিন্ন হতে হবে, ভ্যালুয়েশন টিমের কোনো মেম্বার অডিট টিমের মেম্বার হতে পারবে না। এরপর বলছে ট্যাক্সেশন সার্ভিস। বলছে এই ট্যাক্স, এই যে ট্যাক্সেশন সার্ভিস, আমাদের যে কোড অফ ইথিক্স আছে, এই কোড অফ ইথিক্স এই ট্যাক্সেশন সার্ভিসকে মোট 4টা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে ভাগ করেছে? 4টা ভাগে। দেখেন আপনাদের বইয়ের 326 নাম্বার পেজে আছে। 1 নাম্বার বলছে যে ট্যাক্স রিটার্ন প্রিপারেশন, অডিট ফার্ম গুলো কোনো প্রতিষ্ঠানের ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করে দিতে পারে। আরেকটা বলছে ট্যাক্স ক্যালকুলেশন ফর পারপাস অফ প্রিপেয়ারিং অ্যাকাউন্টিং এন্ট্রিজ, সঠিকভাবে অ্যাকাউন্টিং এন্ট্রি দেওয়ার জন্য বা বুকস অফ রেকর্ডস মেইনটেইন করার জন্য তারা কি জার্নাল কি হবে, হ্যাঁ, সেইটা প্রিপেয়ার করে দিতে পারে বা ট্যাক্স ক্যালকুলেট করে দিতে পারে। থার্ড বলেছে ট্যাক্স প্ল্যানিং অর আদার ট্যাক্স অ্যাডভাইজরি সার্ভিসেস, ট্যাক্স প্ল্যানিং এবং বিভিন্ন অ্যাডভাইজরি সার্ভিসেস, এইগুলো এই সার্ভিসটা দিতে পারে। আর ফোর্থ বলছে অ্যাসিস্ট্যান্স ইন রেজুলেশন অফ ট্যাক্স ডিসপিউট। তো 4টা সার্ভিস দিতে পারে ভাই। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, কিন্তু বলতে পারে কি কি সার্ভিস দিতে পারে ট্যাক্সেশনের ক্ষেত্রে একটা অডিট ফার্ম। 4টা, ট্যাক্স রিটার্ন তৈরি করে দিতে পারে, ট্যাক্স ক্যালকুলেট করে দিতে পারে, অ্যাকাউন্টিং এন্ট্রি দেওয়ার জন্য ট্যাক্স প্ল্যানিং এবং আদার অ্যাডভাইজরি সার্ভিস দিতে পারে। লাস্টেরটা বলছে যে অ্যাসিস্ট্যান্স ইন রেজুলেশন অফ ট্যাক্স ডিসপিউট।
এখন কথা হলো কোন সার্ভিস দিতে পারবেন, কোনটা দিতে পারবেন না। বলছে ট্যাক্স রিটার্ন প্রিপারেশন ডাজ নট জেনারেলি থ্রেটেন ইন্ডিপেন্ডেন্স অ্যাজ লং অ্যাজ ম্যানেজমেন্ট টেক্স রেসপন্সিবিলিটি ফর দ্য রিটার্ন। বলছে আপনি ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করে দিতে পারেন, কিন্তু এইটা আপনার জন্য থ্রেট হবে না যদি ম্যানেজমেন্ট ফুল রেসপন্সিবিলিটি নেয়। আপনার কাজ হলো তথ্য উপাত্তের উপর ভিত্তি করে জাস্ট ট্যাক্স রিটার্নটা আপনি প্রিপেয়ার করে দিয়েছেন, এই ট্যাক্স রিটার্নের ফুল রেসপন্সিবিলিটি হলো ম্যানেজমেন্টের, তাহলে এই সার্ভিসটা দিতে পারেন। ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে বলছে সেকেন্ড সার্ভিসের ক্ষেত্রে বলছে প্রিপেয়ারিং দ্য অ্যাকাউন্টিং এন্ট্রিজ মে নট বি প্রিপেয়ার্ড ফর পাবলিক ইন্টারেস্ট এন্টিটিজ। স্পষ্ট বলে দিয়েছে যদি আপনার ক্লায়েন্টটা পাবলিক ইন্টারেস্ট এন্ট্রি হয়, তাহলে এই পাবলিক ইন্টারেস্ট এন্টিটির জন্য আপনি এই ট্যাক্স ক্যালকুলেশন করে দিতে পারবেন না অ্যাকাউন্টিং রেকর্ডের জন্য। For non-public interest entities, it is accepted to do provide the safeguard as applied. বলছে non-public interest entities এর জন্য আপনি এটা দিতে পারেন, তবে আপনাকে সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। ট্যাক্স প্ল্যানিং এর ক্ষেত্রে বলছে মে বি অ্যাকসেপ্টেড ইন সার্টেন সার্কামস্টেন্সেস where the advice is clearly supported by tax authority or other precedent। বলছে যদি ট্যাক্স অথরিটি এটা সাপোর্ট করে যে আপনি ট্যাক্স প্ল্যানিং বা এই রিলেটেড সার্ভিস অ্যাডভাইজরি সার্ভিস দিতে পারবেন, অথবা যদি এর কোনো প্রেসিডেন্ট থাকে অন্য কেউ দিচ্ছে, তাহলে আপনি এটা দিতে পারবেন। If the effectiveness of tax advice depends on the particular accounting treatment or presentation in the financial statement, audit team has reasonable doubt about the accounting treatment, the consequence of tax advice would be material, then the service should not be provided। বলছে যে ঠিক আছে ট্যাক্স অথরিটি অথবা অন্য কোনো প্রেসিডেন্ট হলে আপনি এই সার্ভিস দিতে পারবেন, বাট যদি এটা স্পেসিফিক্যালি কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি বা কোনো ক্রিটিক্যাল এন্ট্রির জন্য এই ক্যালকুলেশন করা হয় বা এই সার্ভিসটা দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এটা খুবই ম্যাটেরিয়াল এবং এই সার্ভিস আপনি দিতে পারবেন না পাশাপাশি, অর্থাৎ অডিট এবং এই সার্ভিস ট্যাক্সেশন সার্ভিস দুটো একসাথে দিতে পারবেন না, যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। Assistance in the resolution of tax dispute may be provided depending on whether the firm itself provided the service which is subject of the dispute, where the effect is material on the financial statement. Safeguard including using professionals who are not member of the audit team to perform the service and obtain advice on service from an external tax professional। যাই হোক বলছে যে 4 নাম্বারটা অ্যাসিস্ট্যান্স অফ রেজুলেশন অফ ট্যাক্স ডিসপিউট, এটা আপনি দিতে পারেন, বাট এক্ষেত্রে আপনি যে অডিট সার্ভিসটা দিচ্ছেন এই ওয়ার্কিং পেপার ফাইলটা অবশ্যই রিজনেবল থার্ড পার্টি, নলেজেবল থার্ড পার্টি বা কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার দিয়ে রিভিউ করাতে হবে যে সঠিকভাবে আপনি সার্ভিসটা দিয়েছেন কি। এরপর আসেন বলতেছে ইন্টারনাল অডিট সার্ভিস। বলছে আপনি ইন্টারনাল অডিট সার্ভিস দিতে পারবেন কি পারবেন না। বলছে ইন্টারনাল অডিট সার্ভিস যদি দেন এক্সটার্নাল অডিট সার্ভিসের পাশাপাশি, তাহলে বলছে সেলফ রিভিউ থ্রেট ক্রিয়েট করবে। হ্যাঁ, বলছে প্রোভাইডিং ইন্টারনাল অডিট সার্ভিস টু অ্যান অডিট client creates a self review threat if the internal audit work is relied upon the external audit. The key issues in whether the firm's personnel assume a management responsibility. If they do, then the threat created would be so significant no safeguard could reduce the threat to an acceptable level. স্পষ্ট বলে দিয়েছে পেজ নাম্বার 327 2.3.5 এ যে ইন্টারনাল অডিট সার্ভিস দিলে সেলফ রিভিউ থ্রেট ক্রিয়েট করবে, এবং এই ইন্টারনাল অডিট সার্ভিস দেওয়ার সময় যদি রেসপন্সিবিলিটিও আপনার উপর থাকে, তাহলে এইটা ম্যাটেরিয়াল, হ্যাঁ, সিগনিফিকেন্ট রিস্ক আপনার জন্য, আপনি এই সার্ভিসটা দিতে পারবেন না স্ট্যাচুটরি অডিটের পাশাপাশি। পেজ নাম্বার 327 2.3.5 ইন্টারনাল অডিট সার্ভিসে বলা আছে। এখানে কয়েকটা এক্সাম্পলও দেয়া আছে কি ধরনের সার্ভিস আপনি দিতে পারেন ইন্টারনাল অডিটের ক্ষেত্রে, আপনারা একটু পড়ে নেবেন আর কি। হ্যাঁ, এরপর আদার সার্ভিস গুলোর কথা বলা আছে আপনাদের বইয়ে, যেমন কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস, ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস, হ্যাঁ, লিটিগেশন সাপোর্ট সার্ভিসেস, এই সমস্ত কয়েকটা সার্ভিসের কথা আপনাদের বইয়ে বলা আছে পেজ নাম্বার 327 এবং 328-এ। যেমন ধরেন কর্পোরেট ফাইন্যান্স সার্ভিসের ক্ষেত্রে বলা আছে যে সার্টেইন অ্যাসপেক্ট অফ কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস, আপনি যদি কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস দেন
which will create self-review threats that cannot be reduced to an acceptable level by the safeguard. So therefore, assurance firms are not allowed to promote, deal in or underwrite an assurance client shares. বলছে স্পষ্ট বলে দিয়েছে কর্পোরেট সার্ভিস প্রোভাইড যদি আপনি করেন তাহলে এটা খুবই ম্যাটেরিয়াল, আপনার জন্য সিগনিফিকেন্ট রিস্ক। সো আপনি এই সার্ভিসটা কি করতে পারবেন না, প্রোভাইড করতে পারবেন না। কর্পোরেট ফাইন্যান্সের এক্সাম্পল গুলো, কর্পোরেট ফাইন্যান্স সার্ভিসের এক্সাম্পল গুলো কি কি এখানে বলে দিয়েছে, যেমন বলেছে যেমন ডিল ইন অর প্রমোট অর আন্ডার রাইটার, এরকম যে কোনো ফর্মে আপনি সার্ভিস দিতে পারবেন না। আন্ডার রাইটার অফ অ্যান অ্যাসুরেন্স ক্লায়েন্ট শেয়ার, ওই ক্লায়েন্টের শেয়ারের আন্ডার রাইটার এই কর্পোরেট ফাইন্যান্স সার্ভিসটা আপনি দিতে পারবেন না, স্পষ্ট বলে দিয়েছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 327-এ। ইনফরমেশন টেকনোলজি সার্ভিসের ক্ষেত্রেও একই কথা বলেছে, কি থ্রেট প্রোভাইডিং আইটি সার্ভিসেস আর সেলফ রিভিউ অ্যান্ড ম্যানেজমেন্ট থ্রেট ইন কেস অফ পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস অডিট ফার্ম শ্যাল নট ডিজাইন অর ইমপ্লিমেন্ট আইটি সার্ভিসেস। স্পষ্ট বলে দিয়েছে যে এই ইনফরমেশন টেকনোলজি সার্ভিসগুলো আপনি কাদের জন্য, যেমন আইটি ডিজাইন, হ্যাঁ, আইটি ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, নিউ আইটি সিস্টেম ইমপ্লিমেন্ট, এইগুলো সেলফ রিভিউ এবং ম্যানেজমেন্ট থ্রেড ক্রিয়েট করবে এবং এই সার্ভিসটা পাবলিক ইন্টারেস্ট এন্টিটির ক্ষেত্রে আপনি দিতে পারবেন না। লিটিগেশন সাপোর্ট সার্ভিসের ক্ষেত্রে বলছে যে এক্সাম্পল দিয়েছে যে an example of litigation support service কি কি হতে পারে, is acting as expert witness. Such service can cause self review threat if they involve estimating damages or other amount that affect the financial statement. Management এর কারণে ম্যানেজমেন্ট এবং অ্যাডভোকেসি থ্রেট মে অ্যারাইজ। লিটিগেশন সাপোর্ট সার্ভিসেস ফর নন লিস্টেড এন্টিটিস that do not involve such subject estimation are not prohibited provided that appropriate safeguard have been applied. So বলছে লিস্টেড কোম্পানির জন্য আপনি লিটিগেশন সাপোর্ট সার্ভিস এটা দিতে পারবেন না, নন লিস্টেড কোম্পানির জন্য আপনি এটা দিতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই সেফগার্ড নিতে হবে। এই আর কি। স্যার লিটিগেশন সাপোর্ট সার্ভিসেস কি? আচ্ছা, বিভিন্ন কারণে লিটিগেশন হতে পারে না, যেমন ধরেন কোনো কারণে আপনার কি হলো, কোনো একটা মজুদ পণ্যের পুড়িয়ে গেল, যেতে পারে কি পারে না, ঠিক কিনা? জি স্যার পারে। যে পারে না, তো তার ইন্স্যুরেন্স করা থাকতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপনি ক্লেম করতে পারেন। সো জি এখানে একটা সাপোর্ট সার্ভিসের প্রয়োজন হতে পারে না, কতটুকুন পড়ছে আপনি কি করে দিলেন, এরপর একটা কি দিলেন, অ্যাসুরেন্স রিপোর্ট দিতে পারেন। জি স্যার বুঝতে পারছি। এই ধরনের বিভিন্ন কিছু থাকতে পারে। আচ্ছা, এবার আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করব পেজ নাম্বার 328 বের করার জন্য। 328 খুবই গুরুত্বপূর্ণ। 2.3.9 এইটা একটু সবাইকে মুখস্থ করে যেতে হবে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। 2.3.9 পেজ নাম্বার 328 বলছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা নোটিফিকেশন দিয়েছে যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আপনি যখন স্ট্যাচুটরি অডিট করবেন তার পাশাপাশি এইখানে মোট 8টা সার্ভিসের কথা বলা আছে। এই 8টা সার্ভিসেস আপনি দিতেই পারবেন না, স্পষ্ট বলে দিয়েছে বিসেক নোটিফিকেশনে, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নোটিফিকেশনে বলে দিয়েছে যে এই 8টা সার্ভিস আপনি দিতে পারবেন না। কার জন্য? লিস্টেড কোম্পানির জন্য, ঠিক কিনা? 1 নাম্বার বলেছে অ্যাপ্রাইজাল অর ভ্যালুয়েশন অর ফেয়ারনেস ওপিনিয়ন, financial information system design implementation, bookkeeping or other service related to the accounting records or financial statements, broker dealer services, actuarial services, internal audit services, any other services that the audit committee determines. No partner or employees of external audit firms shall possess any share of the company they audit at least during the tenure of their audit assignment of that company. তো এই 8টা এখানে আপনারা একটাই কাজ আপনাদের, এটা মুখস্থ করে যা পরীক্ষার হলে আসতে পারে, বলতে পারে যে নিচের কোন কোন সার্ভিসগুলো লিস্টেড কোম্পানির ক্ষেত্রে স্ট্যাচুটরি অডিটের পাশাপাশি আপনি দিতে পারবেন।
হ্যাঁ, 1 নাম্বার বললো ইন্টারনাল অডিট সার্ভিস, 2 নাম্বার অ্যাকচুয়ারিয়াল অডিট সার্ভিস, 3 নাম্বার বললো ব্রোকার ডিলার সার্ভিস, 4 নাম্বারে বললো অ্যাবাভ অল, 5 নাম্বারে বললো নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? এবার স্যার। নান অফ দ্য অ্যাবাভ, ঠিক কিনা? কোনটাই দিতে পারবে না। রেফারেন্স হলো 328 নাম্বার পেজের 2.3.9। ঠিক আছে? স্যার লিস্টেড কোম্পানির মধ্যে এই 8টা সার্ভিস দেওয়া যাবে না। হ্যাঁ, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এই 8টা সার্ভিস দিতে পারবে না। কারা? অডিটর। কোথায় বলা আছে? এসসিসি নোটিফিকেশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নোটিফিকেশনে বলা আছে। ঠিক আছে? হৃদয় বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব অ্যাডভোকেসি থ্রেট। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কি কি কারণে থ্রেট ক্রিয়েট হচ্ছে সেইগুলো একবার আলোচনা করলে দ্বিতীয়বার আমরা রিপিট করব না। অলরেডি আমরা ইসের ক্ষেত্রে প্রায় 11 ওয়েজ 11টা সেলফ ইন্টারেস্টের ক্ষেত্রে আর সেলফ রিভিউর ক্ষেত্রে মোট কয়টা দেখলাম? 1 2 3 4 5 6, ওখানে আর দুটো আছে, 6 আর 2 8টা, প্রায় 8 আর 11 19। এরকম এই 19টা দেখবেন পরবর্তী থ্রেড গুলোর ক্ষেত্রে রিপিট হচ্ছে, যেটা আপনাদের বইয়ে আলোচনা নাই, যেহেতু একবার আলোচনা করেছে আমরাও সেগুলো আর রিপিট করব না। ঠিক আছে? অ্যাডভোকেসি থ্রেটের ক্ষেত্রে বলছে যে 3 ভাবে অ্যাডভোকেসি থ্রেট ক্রিয়েট করতে পারে। একটা হলো লিগ্যাল সার্ভিস, কর্পোরেট ফাইন্যান্স, কন্টিজেন্ট ফিস। সো কর্পোরেট ফাইন্যান্স আমরা সেলফ রিভিউ থ্রেট পড়ানোর সময় ডিটেলস আলোচনা করেছি। কন্টিজেন্ট ফিস আমরা সেলফ ইন্টারেস্ট পড়ানোর সময় আলোচনা করেছি। ঠিক আছে? এটা আপনাদের বইতেও আর রিপিট করা নাই, আমরা এটা আলোচনা করে ফেলেছি। শুধু বাদ আছে লিগ্যাল সার্ভিসেস। বলছে যে আপনি কোন ধরনের লিগ্যাল সার্ভিস যদি দেন তাহলে সেটার জন্য অ্যাডভোকেসি থ্রেট ক্রিয়েট করতে পারে। কি বলছে আপনাদের বইয়ে? 1 নাম্বার বলেছে, দেখেন, যে অ্যান অ্যাডভোকেসি থ্রেট অ্যারাইজ in certain situation where the assurance firm is a position of taking client's part in a dispute or somehow acting as their advocate। যদি আপনি কোন একটা ডিসপিউটে তার পক্ষ নেন, সেটা ধরে নেওয়া হবে আপনি তার অ্যাডভোকেট হিসেবে কাজ করতেছেন। হ্যাঁ, তো বলছে the ethical standard forbids the provision of legal service to an audited entity where it would involve acting as solicitor formally nominated to represent the audited entity's resolution of dispute or litigation which is material to the financial statement। বলছে এমন কোন বিষয়ের উপর আপনি লিটিগেশন সার্ভিস দিতে পারবেন না যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য ম্যাটেরিয়াল। তো এক কথায় আমরা এইভাবে বলতে পারি যে লিটিগেশন বা লিগ্যাল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যদি এটা ম্যাটেরিয়াল হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য, সেটা আপনি দিতে পারবেন না। আপনারা একটু পড়ে নেবেন পেজ নাম্বার 328, পেজে 2.4-এ দেখেন, এখানে বলছে দ্য ফার্ম হ্যাজ টু অ্যাপ্রেইজ দ্য রিস্ক অ্যান্ড অ্যাপ্লাই সেফগার্ড অ্যাজ নেসেসারি। রিলিভেন্স সেফগার্ড মাইট বি ইউজিং ডিফারেন্ট ডিপার্টমেন্টস ইন দ্য ফার্ম টু ক্যারি আউট দ্য ওয়ার্ক and making disclosure to the audit committee. The ultimate option is always to withdraw from an engagement if the risk to independence is too high। এটাও বলে দিয়েছে, ওই যে আগেরটা তো বলছি ম্যাটেরিয়াল হলে দিতে পারবেন না, ইনম্যাটেরিয়ালে হলেও আপনাকে এটা অডিট কমিটির সাথে কি করতে হবে? আলোচনা করতে হবে। এবং এটাও যদি মনে হয় যে না এই রিস্কটা হাই হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে বলেছে এই সার্ভিসটা আপনি দিতে পারবেন না। আপনাকে এঙ্গেজমেন্টটা উইথড্র করতে হতে পারে, যেটা বলেছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 328, 2.4 অ্যাডভোকেসি থ্রেটে। এরপর বলছে ফ্যামিলিয়ারিটি থ্রেট। কি কি কারণে ফ্যামিলিয়ারিটি থ্রেট হতে পারে? ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ বিটুইন দ্য ক্লায়েন্ট ফার্ম, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের মাধ্যমে হতে পারে, এটা আমরা আলোচনা করেছি। রিসেন্ট সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট আলোচনা করেছি। লং অ্যাসোসিয়েশন উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, এটা আলোচনা করা হয় নাই। রিক্রুটমেন্ট, এই 5 ভাবে, এর ভিতর 3টা আমরা আলোচনা করেছি। 4 এবং 5, লং অ্যাসোসিয়েশন উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট এবং রিক্রুটমেন্ট, এই 2টা আলোচনা করা হয় নাই।
এইটা একটু আলোচনা করব আপনাদের সাথে। লং অ্যাসোসিয়েশন উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট বলতেছে it can be significant threat to independence if senior member of staff at an audit firm have a long association with client। যদি আপনার ফার্মের কোনো মেম্বারের স্টাফের ওই অডিট যে ক্লায়েন্টে সার্ভিস দিতে যাবেন তাদের সাথে যদি লং অ্যাসোসিয়েশন থাকে, সেক্ষেত্রে বলছে অল ফার্ম শুড দেয়ারফর মনিটর দ্য রিলেশনশিপ বিটুইন স্টাফ অ্যান্ড এস্টাবলিশড clients and use safeguard to independence such as rotating senior staff of the assurance team involving engagement quality control reviewer. Where appropriate, safeguards cannot be applied, the firm should resign. বলতেছে যে লং অ্যাসোসিয়েশন বলতে বোঝাচ্ছে আপনার ফার্মের কোনো স্টাফ বা মেম্বারের সাথে যদি ওই ফার্ম ওই ক্লায়েন্টের কি দীর্ঘদিনের কোনো রিলেশনশিপ থাকে। ধরেন আপনি কোনো একটা অডিট টিমের 2-3 জন মেম্বার 3-4-5 বছর ধরে একই ক্লায়েন্টে কি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, তাহলে তাদের সাথে একটা কি হবে, ক্লোজ রিলেশনশিপ হবে। এই ক্ষেত্রে বলছে যে কি কাজ করতে হবে, যে আপনাকে মনিটর করতে হবে যে লং অ্যাসোসিয়েশন হচ্ছে কিনা কোনো স্টাফের, তাদেরকে রোটেট করতে হবে, পরিবর্তন করতে হবে, নতুন কাউকে এঙ্গেজ করাইতে হবে, এবং লাস্টে বলছে যদি দেখেন যে সো সিগনিফিকেন্ট, সেক্ষেত্রে আপনাকে কি করতে হতে পারে, এই ক্লায়েন্টের সার্ভিস দেয়া থেকে আপনাকে রিজাইন করতে হতে পারে। এইটা আর কি। আর লাস্টেরটা বলছে রিক্রুটমেন্ট, বলছে রিক্রুটিং সিনিয়র ম্যানেজমেন্ট অফ অ্যান অ্যাসুরেন্স ক্লায়েন্ট পার্টিকুলারলি দোজ অ্যাবল টু এফেক্ট দ্য সাবজেক্ট ম্যাটার অফ অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ক্রিয়েট ম্যানেজমেন্ট ফ্যামিলিয়ারিটি, সেলফ ইন্টারেস্ট অ্যান্ড ইন্টিমিডেশন থ্রেট। দেখেন এই রিক্রুটমেন্ট, এইটার জন্য মোট 4টা থ্রেট ক্রিয়েট করবে। 1 ম্যানেজমেন্ট, 2 ফ্যামিলিয়ারিটি, 3 সেলফ ইন্টারেস্ট এবং 4 বলছে ইন্টিমিডেশন থ্রেট। সো এটা যদি আপনি মুখস্থ না করেন কিভাবে আনসার দেবেন ভাই? বললো রিক্রুটমেন্টের কারণে কোন কোন থ্রেট ক্রিয়েট করতে পারে। 1 নম্বরে বললো সেলফ ইন্টারেস্ট, 2 নম্বরে বললো ম্যানেজমেন্ট, 3 নম্বরে বললো ফ্যামিলিয়ারিটি, 4 নম্বরে বললো অ্যাবাভ অল। কোনটা হবে? এটা আপনি মুখস্থ না রাখলে কিভাবে আনসার দিবেন? একটু সবাই দাগায় রাখেন, বইটা যেহেতু সামনে আছে আপনার। হ্যাঁ, বলছে অ্যাসুরেন্স প্রোভাইডার মাস্ট নট মেক ম্যানেজমেন্ট ডিসিশন ফর দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য কোনো ম্যানেজমেন্ট ডিসিশন নেবে না। দেয়ার ইনভলভমেন্ট কুড বি লিমিটেড in drawing up a shortlisted candidates, providing that client has drawn up the criteria by which they are to be selected, make the final decision respect of who to hire। বলছে আপনি আপনার ডিসিশনটা লিমিটেড রাখবেন। হ্যাঁ, আপনি কোনো একটা ক্রাইটেরিয়া বেছে তাদেরকে শর্টলিস্ট করে দেবে, তারপর তারা সিলেক্ট করবে, এই আর কি। আচ্ছা, এরপর দেখেন লাস্টের এরপর হচ্ছে ইন্টিমিডেশন থ্রেট কি কি কারণে হতে পারে। ক্লোজ বিজনেস রিলেশনশিপের কারণে হতে পারে, এটা আলোচনা করেছি। ফ্যামিলি পার্সোনাল রিলেশনশিপের মাধ্যমে হতে পারে, আলোচনা করেছি। অ্যাসুরেন্স স্টাফ মেম্বার্স মুভ টু এমপ্লয়মেন্ট উইথ ক্লায়েন্ট, এটা আলোচনা করেছি। লিটিগেশন, এগুলো আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। সো দেখেন একটু লিটিগেশনটা নিয়ে একটু আলোচনা করি আপনাকে। এই এই যে ইন্টিমিডেশন থ্রেট, এইটার আন্ডারেই কিন্তু ম্যানেজমেন্ট থ্রেট না, ম্যানেজমেন্ট থ্রেট আলাদা আলোচনা করেছে আপনাদের জন্য, একটু মনে রাখবেন ইন্টিমিডেশন থ্রেট এবং ম্যানেজমেন্ট থ্রেট আলাদা। 2.7 আলোচনা করেছে। এখানে দেখেন লিটিগেশন সাপোর্ট কারণে কি লাস্টের যেটা, এটা তো অলরেডি আমরা আলোচনা করেছি আগে। তারপর একটু দেখেন আপনাদের বইয়ে 330-এ ছোট্ট একটা আলোচনা আছে লিটিগেশন নিয়ে। কি বলছে, যে মোস্ট অবভিয়াস এক্সাম্পল অফ অ্যান intimidation threat is where client threats to sue or indeed sues the assurance firm for work that has done previously। বলছে একটা ইন্টিমিডেশন থ্রেট থাকতে পারে যে ক্লায়েন্ট আপনার নামে সু করতে পারে, অর ইনডিড সুজ, আপনি আগে যে সার্ভিসগুলো প্রোভাইড করছেন সেই কারণে আপনাকে সু করতে পারে। দ্য ফার্ম ইজ ফেসড উইথ রিস্ক অফ লুজিং ক্লায়েন্ট, এর কারণে আপনি ক্লায়েন্ট লস করতে পারেন। ব্যাড পাবলিসিটি হতে পারে, আপনার খারাপ পাবলিসিটি হতে পারে। the possibility that they will be found to have been negligent
হুইচ উইল লিড টু দ্য ফিউচার প্রবলেম, এইগুলোর কথা বলছে ভাই। ক্লিয়ার? তো বলছে তাহলে অ্যাসুরেন্স ফার্ম শুড সিক টু অ্যাভয়েড সাচ সিচুয়েশন, এক্ষেত্রে সে কি করতে পারে বলছে। এক নাম্বার বলছে দ্য ম্যাটেরিয়ালিটি অফ লিটিগেশন, যদি কোনো লিটিগেশন থাকে ক্লায়েন্টের সাথে, এর ম্যাটেরিয়ালিটি কি করবে সে কনসিডার করবে। দ্য নেচার অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, কোন ধরনের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, হোয়ার দ্য লিটিগেশন রিলেটস টু প্রায়ার অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট কিনা, আপনার আগের কোনো এঙ্গেজমেন্টের সাথে যুক্ত কিনা, এইগুলো আপনি কনসিডার করতে পারেন। তাহলে কি কি সেফগার্ড অ্যাপ্লাই করবেন? এক নাম্বার বলছে ডিসক্লোজ টু দ্য অডিট কমিটি দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ লিটিগেশন, যদি কোনো লিটিগেশন হয় আপনাকে অবশ্যই অডিট কমিটির সাথে শেয়ার করতে হবে। রিমুভিং এ স্পেসিফিক অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য এঙ্গেজমেন্ট টিম থেকে যারা অ্যাফেক্টেড পিপল তাদেরকে রিমুভ করতে হবে। ইনভলভিং অ্যান অ্যাডিশনাল প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অন দ্য টিম টু রিভিউ ওয়ার্ক, হ্যাঁ, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট আপনি নিয়োগ করতে পারেন এই অংশের কি করার জন্য বলেন তো, আপনার রিভিউ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপর লাস্টেরটা ম্যানেজমেন্ট থ্রেড। কেউ একজন কোশ্চেন করেছিলেন যে স্যার 5টা থ্রেডের কথা বললেন, আর একটা থ্রেড আছে, সেটা কি বলেন তো? ম্যানেজমেন্ট থ্রেড, ঠিক কিনা? আপনি কি আছেন আমাদের সাথে যে কোশ্চেন করেছিলেন? জি স্যার। ওকে, এই যে এখন আমি বলেছিলাম যে এটা ইন ডিটেলস এই চ্যাপ্টারে আলোচনা করব, এখন আলোচনা করতেছি, আপনি এটা একটু বুঝে নেন। হ্যাঁ, ম্যানেজমেন্ট থ্রেড কি বলছে, যে ম্যানেজমেন্ট থ্রেট অ্যারাইজেস when the audit firm undertakes work involving making judgment and taking decision that are the responsibility of the management। বলছে যে রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি ম্যানেজমেন্টের, সেইটা যদি অডিট ফার্ম কি করে বলেন তো, নিয়ে নেয়। হ্যাঁ, আপনার কাজ হলো কোনো একটা সার্ভিস প্রোভাইড করা, সেটার উপর ভিত্তি করে তার রেসপন্সিবিলিটি বা ডিসিশন নেওয়ার দায়িত্ব কার বলেন তো? ম্যানেজমেন্টের। কিন্তু সেটা যদি আপনি নিয়ে নেন, আপনার জন্য কি থ্রেট হবে বলেন তো? ম্যানেজমেন্ট থ্রেট হবে। This is significant crossover with self-review threat, as we have already seen. Assurance providers are forbidden to take decisions on behalf of the management. Therefore, this risk should be removed by avoiding situation or not accepting engagement where the client is asking the assurance firm to take management decisions। তো বলে দিছে যে আমরা তো আগেই আলোচনা করেছি যে আপনি কোনো ধরনের ডিসিশন দিবেন না, আর যদিও কোনো ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট করে এই ধরনের ডিসিশন দেওয়ার জন্য, তাহলে আপনার বেস্ট কোর্স অফ অ্যাকশনটা কি হবে বলেন তো? নট অ্যাকসেপ্টিং দ্য এঙ্গেজমেন্ট, এই আর কি বলছে। তাহলে ম্যানেজমেন্ট থ্রেডটা তো বুঝতে পেরেছেন, যিনি কোশ্চেন করেছিলেন কাশফিয়া জি স্যার, সম্ভবত। বুঝতে পেরেছি। জি স্যার, ওই বুঝতে কথা পেরেছি। হলো কারণ এগুলো সব রিপিট, আপনারা তো দেখতেছেন, আমি ক্লাসের শুরুতে বলছিলাম যদি আমরা একটা দুটো থ্রেড খুব ভালোভাবে পড়েই, তাহলে বাদ বাকিগুলো কি হচ্ছে বলেন তো, সবই রিপিট হচ্ছে। এখন আপনাদের মনে রাখার বিষয় কার দ্বারা কয়টা থ্রেড ক্রিয়েট হচ্ছে, ঠিক কিনা? এটা কি একটা চ্যালেঞ্জিং না পরীক্ষার জন্য আপনাদের? কি মনে হয়? জি স্যার। জি স্যার। তো আপনারা একটু সঠিকভাবে পড়ে একটু মার্ক করে রাখেন বইতে, অথবা একটা নোট করে রাখেন কোনটার জন্য কি থ্রেড হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় সুবিধা হবে আপনাদের। আমি তো সবই বলে দিলাম, মার্কও করে দিয়েছি একেবারে স্পেসিফিক পেজ নাম্বার অনুসারে, ঠিক কিনা? স্যার আচ্ছা, ম্যানেজমেন্ট থ্রেটের লাস্ট লাইনটা, স্যার একটা লাইন আছে, ওই লাইনটা যদি স্যার একটু বুঝাইতে, আমি একটু বুঝতেছি না লাস্ট লাইনটা। An important factor in whether a management threat exists is whether there is informed management at the client. এটা তো আগেই বলেছি ভাই, যে আপনার যদি এরকম কোনো থ্রেড থাকে কাকে জানাবেন আগে? ম্যানেজমেন্টকে। কাকে জানাইতে বলতেছি আমরা? দোজ ম্যানেজ চার্জ উইথ গভর্নেন্স, তাই না? অডিট কমিটিকে জানাইতে বলছি, এইটাই বলেছি। ওকে। হৃদয় বুঝতে পারছেন ভাই? আচ্ছা আচ্ছা, এবার বলেছে যে লাস্টের আজকের এই চ্যাপ্টারের লাস্ট যে টপিক সেটা বলছে যে রিজলভিং ইথিক্যাল কনফ্লিক্ট। যদি কোনো কারণে আপনার ক্লায়েন্টের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট হয়, পেজ নাম্বার 332, রিজলভিং ইথিক্যাল কনফ্লিক্ট, যদি কোনো ধরনের কনফ্লিক্ট হয় কার সাথে বলেন তো? ক্লায়েন্টের সাথে,
তাহলে কিভাবে এই কনফ্লিক্টটা রিজলভ আপনি করবেন? বলেছে আইসিএবি কোড সেটস আউট এ ফ্রেমওয়ার্ক ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস ফলো হোয়েন ফেসড উইথ অ্যান ইথিক্যাল কনফ্লিক্ট। যদি ক্লায়েন্টের সাথে কোনো ধরনের ইথিক্যাল কনফ্লিক্ট হয়, তাহলে বলছে যে একজন আইসিএবির মেম্বারকে এই নিচের প্রসিডিওর গুলো ফলো করতে হবে। 1 নাম্বার বলছে দ্য রিলিভেন্ট ফ্যাক্টস, কি কারণে কনফ্লিক্টটা হলো এই ফ্যাক্টটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই কারণে কনফ্লিক্টটা হচ্ছে। সেকেন্ড বলছে দ্য রিলিভেন্ট পার্টিজ, এই যে কনফ্লিক্টটা এর সাথে কে কে জড়িত, কোন কোন পার্টি জড়িত, হ্যাঁ, আপনারা, ক্লায়েন্টের কে, বাইরের কোনো এক্সটার্নাল পার্টি আছে কিনা, এইগুলো আইডেন্টিফাই করতে হবে। থার্ড বলছে ইথিক্যাল ইস্যুজ ইনভলভ, কি কি ইথিক্যাল ইস্যুজ এখানে আছে, হ্যাঁ, এই যে ফ্যাক্ট আইডেন্টিফাই করলেন, পার্টি আইডেন্টিফাই করলেন, এরপর বলছে কি কি ইথিক্যাল ইস্যুজ আছে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস রিলেটেড টু ম্যাটার ইজ কোশ্চেন, আমার যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো ফলো করে আমার এই সার্ভিসটা দিতে হবে, এর কোনটা কোনটা এফেক্টেড হচ্ছে সেইটা এখন আপনাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এস্টাবলিশড ইন্টারনাল প্রসিডিওর, এইগুলো আইডেন্টিফাই করার পর আপনার ইন্টারনাল যে এই ডিসপিউট রেজলিউশন প্রসিডিওর, রিজলভিং ইথিক্যাল কনফ্লিক্ট, হ্যাঁ, করার জন্য যে প্রসিডিওর আছে, মানে ইন্টারনালি অফিসিয়ালি আপনারা এটা আগে কি করবেন, চেষ্টা করবেন রিজলভ করার। যদি না হয় বলছে অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন নিতে পারেন। অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন কি বলছে, আপনি চাইলে, হ্যাঁ, আইসিএবির কাছ থেকে এই ইথিক্যাল হেল্পটা নিতে পারে। ইট ইজ জেনারেলি বেটার টু রিজলভ কনফ্লিক্ট ইন হাউস দ্যান টু রিফার টু এক্সটার্নাল বডিজ, অলদো দ্যাট অপশন ইজ অলওয়েজ অ্যাভেলেবল, আইসিএবি হ্যাজ অ্যান ইথিক্যাল হেল্পলাইন হতে পারে। তো বড় দাগে এই ছিল আপনাদের এই চ্যাপ্টার 15 এর মূল আলোচনা। হ্যাঁ, আপনারা সবাই একটু এই চ্যাপ্টার 15টা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়বেন আর কি, হ্যাঁ, সঠিকভাবে পড়বেন।